ওকে, সো তাহলে আমরা এখানের মধ্যে মোমেন্টের কোশ্চেন গুলার ফার্স্টে সলিউশন করব। হ্যাঁ, দেন আমাদের মোশন গ্রাফ এন্ড বাই নাও যতগুলা চ্যাপ্টার পড়ানো হয়েছে আর যতগুলো টপিক কভার করা হয়েছে ওগুলার একটা ছোট একটা রিভিউ দিব আর কি, যেন তোমাদের পরশুদিনের টেস্টে কোনো প্রবলেম না হয়। ওকে, সো লেটস স্টার্ট। বাকিরা তো পরে ওখান থেকে ভিডিও থেকে দেখে নিতে পারবে। ওকে, সো এখন এখানে আমরা শুরু করি। মোমেন্টস চেক পয়েন্ট কোশ্চেন 1A.4। সো এই যে আমরা লাস্ট ক্লাসে এখানে শেষ করছিলাম এএসএস লিখে, সেন্টার অফ গ্র্যাভিটি হলো এএসএস। হ্যাঁ, সো এখন এখানের মধ্যে কাজটা কি, লেটস সি কোশ্চেন নাম্বার 1 এ কি বলতেছে। এগুলো একদম বাচ্চা টাইপের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1 এ কি বলতেছে, বলতেছে যে what is the moment of a 252 Newton force acting on a solid object at a perpendicular distance of 1.74 meters. So তাহলে they have already given us the value of force and also the perpendicular distance. So তাহলে আমরা শুধু ফর্মুলা ইউজ করব ডাইরেক্টলি। কি হবে, moment equals to what, এটা এখানের মধ্যেই করে ফেলি। moment equal to কি হবে, moment equals to force into perpendicular distance from pivot. So এখন ফোর্স হলো তোমার 252 আর পারপেন্ডিকুলার ডিসটেন্স কত, 1.74। ভ্যালুটা কত আসে একজন বলো তো একটু। 438. কত, 438. 438। ওকে, 438 নিউটন মিটার। সো এখন এখানে ইউনিটও কনভার্ট করতে হয় না, কিছুই করতে হয় না, জাস্ট আমাদেরকে ফোর্স দিয়ে দিছে নিউটনে, ডিসটেন্স দিয়ে দিছে মিটারে, that also the perpendicular distance, so we did not have to do any sort of unit conversion, just directly আমাদের ফর্মুলাটা বসাই দিলে হয়ে গেছে। দেন কোশ্চেন নাম্বার 2 একদম টিপিক্যাল ও লেভেলস টাইপের কোশ্চেন, যে এখানে ছেলেটার জন্য ম্যাচ দেওয়া আছে এন্ড পিভট থেকে তার ডিসটেন্স দেওয়া আছে, লোকটার ম্যাচ দেওয়া নাই, দেওয়া আছে কি ওয়েট। ওকে, লোকটার ওয়েট দেওয়া আছে। সো তাহলে ছেলেটার ম্যাচ দেওয়া আছে, ম্যাচ থেকে তো আমরা ওয়েটে কনভার্ট করতে পারবো নাকি, ম্যাচ থেকে আমরা ওয়েটে কনভার্ট করতে পারবো W = mg দিয়ে। সো তাহলে এখানে g এর ভ্যালু কত ধরবো, 10 ধরবো নাকি 9.81? 9.81। এখন আমরা বড় হয়ে গেছে, এখন আমরা ওরকম এত বড় অ্যাজাম্পশন করব না, আমরা 9.81 ধরবো। আগে 9.81 কে রাউন্ড আপ করে আমরা 10 ধরে ফেলতাম। ওকে, সো তাহলে এখানের মধ্যে বলতেছে যে ফাদারটাকে কতটুকু দূরে বসতে হবে আর কি, সিসোতে কতটুকু দূরে বসতে হবে ইন অর্ডার ফর देम টু ব্যালেন্স দা সিসো। সো লেটস সি এখানের মধ্যে কাজটা কি, যে ছেলেটার জন্য দাঁড়াও এখানে এটা করি, যে ফার্স্টে weight of boy multiplied by perpendicular distance of boy from pivot is equal to weight of father multiplied by perpendicular distance of father from pivot. ওকে, সো এখন এখানে থেকে আমরা কাজটা কি করব, weight of boy মানে কি, mass of boy, mass কত 46 আর g দিয়ে মাল্টিপ্লাই করব, দ্যাট ইজ 9.81 ইনটু ডিসটেন্সের ভ্যালু কত 2.75। ওকে, আর এখানে ওয়েটার ভ্যালুটা डायरेक्टली দেওয়াই আছে, উই ডোন্ট হ্যাভ টু কনভার্ট ইট, আমাদের অলরেডি দেওয়া আছে কত 824 মাল্টিপ্লাইড বাই পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট। সো তাহলে এই ডিএফ এর ভ্যালুটা বের করব। ওকে, উই উইল ফাইন্ড দা ভ্যালু অফ পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট। সো তাহলে এখানে থেকে আমাদের ভ্যালুটা কত আসে, ডিএফ টাকে যদি সাবজেক্ট করি যাবে 146 into 9.81 into 2.75 divided by 824 কত আসে 1.51। ওকে, পয়েন্টের পরে পুরাটা এরকম 51 এরকম বলবা না, পয়েন্টের পরে সিঙ্গেল সিঙ্গেল ডিজিট গুলো ভেঙে ভেঙে বলতে হয়। হ্যাঁ, তো তাহলে এটাকে কত বলবো আমরা, 1.51 বলবো, 1.51 না। ওকে, সো এখন এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 2। সো এটা একদম ইজি একটা জিনিস। নাও ফর কোশ্চেন নাম্বার 3 তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। ওকে, সো সাপোজ এটা ওরকম যে কোশ্চেন নাম্বার 3 তে কি জিজ্ঞাসা করছে, দেখো কোশ্চেন নাম্বার 3 তে জিজ্ঞাসা করছে কি, the weight of the exercise book in the left hand picture in figure B। এই ফিগার বি টা হলো এই যে এখানে, এই যে লেফট হ্যান্ড পিকচারটা হলো এইটা। ওকে, সো লেফট হ্যান্ড পিকচারটা হলো এইটা। সো এখন এখানের মধ্যে কাজটা কি, লেফট হ্যান্ড পিকচারে তো আমাদের অ্যাক্সিস অফ রোটেশন আর ওয়েট, হ্যাঁ অ্যাক্সিস অফ রোটেশন আর লাইন অফ অ্যাকশন অফ ফোর্স দুইটা কি সেপারেটেড আছে, যে তারা দুইজন অ্যালাইন হয় নাই।
সো তারা দুইজন যদি অ্যালাইন না হয় তো তাহলে কি করবে, এই যে আমাদের এটা হলো পিভট যে অ্যাক্সিস অফ রোটেশন, সো তাহলে আমাদের অবজেক্টটা কি করবে, এরকম অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করবে, তাই না? এই জিনিসটা কি করবে, এরকম অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে একটা মোমেন্ট ফিল করবে, দ্যাট ইজ ওয়াই ইট উইল রোটেট ইন দ্য অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। এখন এটা কি করবে, এখানের মধ্যে তোমাদেরকে আমি এটা নোটের মধ্যে ফার্স্টে পিকচার এঁকে দেখাই, কয়টা এরকম ডায়াগ্রাম ড্র করে দেন তোমাদেরকে দেখাই যে বেসিক কাজটা কি হচ্ছে এখানে। ওকে, তো এখন এখানের মধ্যে খেয়াল করো বেসিক কাজটা কি হচ্ছে, যে আমরা ফার্স্টে এটাকে এরকম ভাবে ধরলাম, হ্যাঁ ধরো এটা বেশি হয়ে গেছে। ওকে, তো এখন এখানের মধ্যে আমরা এটাকে এমন ভাবে ধরছি যে কাজটা কি, এইখানে আমরা হোল্ড করে আছি। ওকে, সো দিস ইজ দ্য অ্যাক্সিস অফ রোটেশন, এই যে দিস ইজ দ্য অ্যাক্সিস অফ রোটেশন, অলরাইট, এন্ড দিস ইজ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। সো তাহলে এখান থেকে কাজ করতেছে হলো ওয়েট, সো দিস ইজ দ্য লাইন অফ অ্যাকশন অফ ফোর্স, অলরাইট। সো ওয়েট যেই লাইন দিয়ে কাজ করতেছে, দিস ইজ দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স। এখন দুইটাকে অ্যালাইন হইছে, একসাথে মিলছে, মিলে নাই। সো তাহলে হোয়াট উইল হ্যাপেন, সিন্স দে আর সেপারেটেড বাই সার্টেন ডিসটেন্স, সো ইট উইল ফিল আ মোমেন্ট, যে একটা টার্নিং ইফেক্ট ফিল করবে। কোন ডিরেকশনে ফিল করবে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। সো তাহলে সে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে এদিকে সুইং করলো। এখন সুইং করে, হ্যাঁ সুইং করে সে কি করবে, সুইং করে সে তো এক সময় অ্যাক্সিস অফ রোটেশন আর ওয়েটের লাইন অফ অ্যাকশন এই দুটা কি অ্যালাইন হয়ে যাবে না? তখন তো আমাদের রোটেশন থেমে যাওয়ার কথা, কিন্তু থামে না কেন? বিকজ তার তো একটা অলরেডি একটা ভেলোসিটি আছে, তার অলরেডি একটা মুভমেন্ট আছে টুয়ার্ডস the anti-clockwise direction. So তাহলে anti-clockwise direction ওটা কি করবে, it will go past the equilibrium position and opposite direction উঠে যাবে। যে ব্যাপারটা কি হবে এখন এখানের মধ্যে আকি এরকম হবে, এখন কাজটা কি হয়েছে, যে আমরা এটাকে এখানের মধ্যে ধরে রাখছি, হ্যাঁ যে আমরা এটাকে এখানের মধ্যে হোল্ড করে রাখছি, যে এখানের মধ্যে বেসিক কাজটা খেয়াল করো, যে মনে করো আমি এই জায়গাটায় হোল্ড করে আছি, দেন আমি এটাকে এরকম ডিসপ্লেস করলাম, এটা কি করবে, এরকম সুইং করতে থাকবে, সুইং করতে থাকবে, ইভেন্চুয়ালি সে এসে একটা পজিশনে থামবে। ওকে, সো তাহলে এই যে কতক্ষণ সুইং করলো, এই সুইংটা করার রিজনটা কি, বিকজ প্রতিবার সে কি করতেছে, ইকুইলিব্রিয়াম পজিশনে আসে, দেন ইকুইলিব্রিয়াম পজিশনটাকে ওভারশুট করে, হ্যাঁ ইকুইলিব্রিয়াম পজিশনটাকে ওভারশুট করে সে অপোজিট ডিরেকশনে চলে যায়। সো whenever it goes to the opposite direction, তখন আবার কি থাকে, টুয়ার্ডস দ্য সেন্টার আবার একটা মোমেন্ট সে ফিল করে। সো তাহলে সে আবার ক্লকওয়াইজ ডিরেকশনে যাবে, এরপর আবার অ্যান্টি ক্লকওয়াইজ, এরপর আবার ক্লকওয়াইজ ডিরেকশনে যাবে, দেন ইভেন্চুয়ালি যখন নাকি লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স এন্ড আমাদের ওয়েটের যে লাইন অফ অ্যাকশন, যে অ্যাক্সিস অফ রোটেশন এন্ড লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স যখন নাকি দুইটা ওভারল্যাপ করবে, সেম লাইনে চলে আসবে, তখন কি করবে, সে ইভেন্চুয়ালি স্টেবল হবে। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, যে এই জিনিসটা কি করবে, এই জিনিসটা এরকম, আমি যদি এমন দেখো, এখন আমি এই ফিঙ্গার টিপ গুলা দিয়ে এরকম ডিরেক্ট কন্ট্যাক্টে রাখবো, এখন দেখবা যে সুইঙ্গিং ইফেক্টটা অনেক কম, যে একটু সুইং করে সে কি করছে, থেমে গেছে। কিন্তু আমি যখন নাকি আমার নখ গুলি দিয়ে, হ্যাঁ আমি যখন নাকি আমার নেলস গুলি দিয়ে এখানের মধ্যে ধরবো, তখন এখানের মধ্যে দেখো তার সুইঙ্গিং ইফেক্টটা কি করতেছে, তার সুইঙ্গিং ইফেক্টটা আরেকটু বেশি কাজ করতেছে। নাও হোয়াট ইজ দ্য রিজন, যে আমি ফিঙ্গার টিপ দিয়ে ধরলে পরে তাড়াতাড়ি রোটেশনটা থেমে যাইতেছে, কিন্তু আমি যখন নাকি নেলস দিয়ে ধরতেছি তখন যে কি করতেছে, রোটেশন থামতেছে, ইভেন্চুয়ালি কোনো সমস্যা নাই, একই পজিশনে থামতেছে। কিন্তু এখানের মধ্যে নেলস দিয়ে ধরলে পরে কি হচ্ছে, বেশিক্ষণ সুইং করতেছে। হোয়াট ইজ দ্য রিজন, রিজন হলো এইটা, ফ্রিকশন কম। ফ্রিকশন কম, এক্সিলেন্ট। যে এখানের মধ্যে কাজটা কি, যে আমরা ফিঙ্গার টিপ দিয়ে যখন ধরি বেশি ফ্রিকশনের জন্য সে কি করে, তাড়াতাড়ি সে রেস্টে চলে আসে, যে তাড়াতাড়ি তার ভেলোসিটিটা কমে যায়, যে সে যে সুইং করতেছিল এটা কিসের জন্য, ভেলোসিটির জন্য, দেন ইভেন্চুয়ালি ফ্রিকশনের জন্য আস্তে আস্তে সে তার ভেলোসিটি লুজ করে দেন থামে। যে এখানের মধ্যে দেখো পেন্ডুলাম, হ্যাঁ যে তোমাদের কারো বাসায় যদি এরকম গ্র্যান্ডফাদার ক্লক থাকে, ওখানের মধ্যে দেখবা যে এরকম একটা পেন্ডুলাম ঘুরে ঘুরে ওই ক্লকটা এমন চলে। হ্যাঁ, এখানের মধ্যে কাজটা কি হয়, যে তোমার পেন্ডুলামটা তো তার সুইঙ্গিং বন্ধ করে না, ফর আ লং অ্যামাউন্ট অফ টাইম পেন্ডুলামের সুইংটা কন্টিনিউ হইতে থাকে। ওইটা কিভাবে পসিবল হয়, যদি আমরা ফ্রিকশনটাকে যত পসিবল তত কমাই দেই, একদম জিরো বানানো পসিবল না, কিন্তু অ্যাজ স্মল অ্যাজ পসিবল আমরা ফ্রিকশনের ভ্যালুটাকে নামায় নিয়ে আসতে চাই আর কি। ওকে,
সো তাহলে এখানের জন্য বেসিক কাজটা কি, যে ইভেন্চুয়ালি তার সুইঙ্গিংটা থামবে কেন, বিকজ ইভেন্চুয়ালি দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স এন্ড দ্য অ্যাক্সিস অফ রোটেশন উইল বিকাম অ্যালাইন্ড উইথ ওয়ান অ্যানাদার। সো তখন যায় সে ইকুইলিব্রিয়ামে চলে আসবে এন্ড স্টপ করবে। কিন্তু why does the velocity decrease? It is because of friction. ওকে, সো এই জিনিসটা আমরা অ্যানসার শিটে যা লেখা আছে ওই জিনিসটা দেখে নেই ডিটেইলসে, তাহলে আমাদের বুঝতে ইজি হবে। অলরাইট, সো এখন আমরা এখানে দেখে অ্যানসার শিটে কি লেখা দেখো। এই যে এখানের মধ্যে কাজটা কি, যে এটা if the book swings past the position of the second picture, যে সেকেন্ড পিকচারটা মানে কি ইকুইলিব্রিয়াম পজিশন। হ্যাঁ, যে ইকুইলিব্রিয়াম পজিশনটাকে ওভারশুট করে যদি সে অপোজিট ডিরেকশনে চলে যায় কি হবে, a moment will then act against the motion, যে এখন টার্নিং ইফেক্টটা অপোজিট ডিরেকশনে হবে, যে সে যাইতেছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কিন্তু একটা মোমেন্ট ফিল করবে সে কোন দিকে, ক্লকওয়াইজ ডিরেকশনে। সো তাহলে সে আবার আস্তে আস্তে ওইদিকে যে স্লো ডাউন করে আবার এইদিকে আসবে, আবার এইদিকে আসার পর সে ইকুইলিব্রিয়াম পজিশনে যখন আসবে তখন যদি তার ভেলোসিটি জিরো না হয় সে আবার ওভারশুট করে অপোজিট ডিরেকশনে চলে যাবে। তো তাহলে এরকম কি করতে থাকবে, সুইং করতে থাকবে, সুইং করতে থাকবে, ইভেন্চুয়ালি ফ্রিকশনের জন্য সে থেমে যাবে। তো ওই জিনিসটা এখানের মধ্যে বলতেছে স্লোইং ইট ডাউন এন্ড পুশিং ইট ব্যাক টুয়ার্ডস দ্য পজিশন উইথ দ্য ডায়াগোনাল ভার্টিক্যাল। তো যে ডায়াগোনাল ভার্টিক্যাল মানে কি, যে অ্যাক্সিস অফ রোটেশনটা যেখানে ভার্টিক্যাল অবস্থায় আছে। Thus it will oscillate back and forth, এই যে অসিলেট করতে থাকবে, অসিলেট করতে থাকবে, দেন কি হবে, until it comes to rest as in the second picture, যে ইভেন্চুয়ালি যে তাড়াতাড়ি ইকুইলিব্রিয়ামে আসুক আর আস্তে আস্তে ইকুইলিব্রিয়ামে আসুক, সে কিন্তু ইভেন্চুয়ালি সেম পজিশনে যে আটকাবে। ওকে, সো এই কথাটা বলতেছে। এখন এই যে এসাস যেটা বললো, ইন রিয়েলিটি দ্য সুইঙ্গিং ইজ লাইকলি টু বি মিনিমাল, কেন, অ্যাজ দ্য ফিঙ্গার ফ্রিকশন ইজ সিগনিফিক্যান্ট, যে ফিঙ্গার ফ্রিকশনটা অনেক সিগনিফিক্যান্ট হবে। সো তাহলে ওই ফ্রিকশনের জন্য তাড়াতাড়ি করে ভেলোসিটি কমে ইভেন্চুয়ালি সে কি করবে, ইকুইলিব্রিয়াম পজিশনে চলে আসবে। সো তাহলে ফর দ্য অ্যান্সার অফ কোশ্চেন নাম্বার 3 তোমরা এই অ্যান্সার শিটে যেটা লেখা আছে এই জিনিসটা লিখবা। ওকে, এটা কিন্তু আমি পুরাটা এক্সপ্লেন করে দিলাম তোমাদের জন্য। কারো যদি কোনো এখনো কনফিউশন থাকে যে কেন এই সুইঙ্গিংটা হচ্ছিল এন্ড কেন সে স্টপ করতেছে, কারো যদি কনফিউশন থাকে দেন এখন জিজ্ঞাসা করো, আমি আরো বলে এই জিনিসটা তোমাদের কনফিউশন ক্লিয়ার করতে চাচ্ছি আর কি। কারো কি কোনো কনফিউশন আছে? না থাকলেও তো না বলে কনফার্ম করতে হবে। না ভাইয়া, না ভাইয়া, ভাইয়া নাই নাই। ওকে ওকে, আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ বলো আদিব, কি শুভাশিস? বলছি কি যে বলছি কি ডায়াগোনাল ভার্টিক্যাল বলতে কি বোঝায়? ডায়াগোনাল ভার্টিক্যাল বলতে এটা বোঝায়, এই যে ডায়াগোনাল ভার্টিক্যাল, এইটা যে ডায়াগোনালটা এরকম ভার্টিক্যাল পজিশনে আছে। এখানে দেখো, এখানে ডায়াগোনালটা কি, ডায়াগোনালটা ইনক্লাইন্ড, দেখছো? হ্যাঁ ভাইয়া, এখানে ডায়াগোনালটা ইনক্লাইন্ড, সো তার মানে এখানে কি সেন্টার অফ গ্র্যাভিটি আর অ্যাক্সিস অফ রোটেশন আর নট অ্যালাইন্ড উইথ ওয়ান অ্যানাদার। when the diagonal is vertical না। তখন কি হবে, the axis of rotation and the what, axis of rotation and the center of mass, যে line of action of the সেন্টার অফ force, গ্র্যাভিটি তারা অ্যালাইন হবে, অ্যালাইন তখন যায় ব্যালেন্স হবে আর কি। বুঝতে পারছো? ইকুইলিব্রিয়ামে চলে আসবে, তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ইকুইলিব্রিয়ামে, ঠিক আছে। ওকে, আর কারো কোনো কনফিউশন আছে কি বললাম এটার এক্সপ্লেনেশনের জন্য? না ভাইয়া। Okay, so then let's go to question number 4, যে এক্সারসাইজ কোশ্চেনের লাস্টটা কি বলতেছে, লেটস সি। এখানে মধ্যে বলতেছে যে if the same setup as shown in figure D, figure D তে কি করছিল, এই যে এটা হলো ফিগার ডি, যে একটা ডাইনোসর যার ওয়েট হলো W1, সে পিভট থেকে x1 ডিসটেন্স দূরে আছে। একটা খেলনা গাড়ি যার ওয়েট হলো W2, সে পিভট থেকে x2 ডিসটেন্স দূরে আছে। আর সেন্টার অফ গ্র্যাভিটি অফ দা বিম, এই যে কাঠটা আছে না, যে প্ল্যাঙ্ক অফ উড, এই যে এই কাঠটা, এই যে এই কাঠটা যেটার উপরে সবকিছু প্লেস করা, সো এইটার সেন্টার অফ গ্র্যাভিটিটা তার একদম মাঝখানে। সো তাহলে এখান থেকে তার ওয়েটটা কাজ করবে, সো এটাকে আমরা বলতেছি W নট, এন্ড এইটা পিভট থেকে x নট ডিসটেন্স দূরে আছে। ওকে, এখন বলতেছে কি দেখো, এখন এখানের মধ্যে বলতেছে যে ফিগার ডি এর ওই সেটআপটা ইউজ করবে, বাট দ্য টয় কার ওয়াজ রিপ্লেসড উইথ আ ব্যানানা ওয়েইং 1.4
নিউটন। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি করবে, যে এই খেলনা গাড়িটা সরায় একটা কলা বসায় দিবে। হ্যাঁ, সে এই খেলনা গাড়িটা সরায় কি করবে, একটা ব্যানানা প্লেস করে দিবে। সো তাহলে এখন ওই ব্যানানাটাকে কোথায় প্লেস করলে এই জিনিসটা ইকুইলিব্রিয়ামে থাকবে, এটা বের করতে বলছে। তো আর কোনো কাজ পায় না, একটা কলা নিয়ে এখানে কাজ করবে। ওকে, সো তাহলে আমরা ওদের জন্য ক্যালকুলেট করে দেই যে আসলে কোন জায়গায় প্লেস করলে ওটা ব্যালেন্স হবে। হ্যাঁ, সো এখন এখানের মধ্যে কাজটা কি, লেটস সি। বলতেছে ব্যানানার ওয়েট দিয়ে দিছে, দেখছো ব্যানানার ওয়েট দিয়ে দিছে কত, 1.4 নিউটন। সো এখন ব্যানানার জন্য নিউ ডিসটেন্স বের করতে বলছে। সো ব্যানানার জন্য নিউ ডিসটেন্সটাকে আমরা ধরবো কত, x3। ওকে, ব্যানানার জন্য আমরা ডিসটেন্সটাকে ধরবো x3। বাকি ইনফরমেশন গুলি, হ্যাঁ বাকি যে ডিসটেন্সের আর ওয়েটের ইনফরমেশন গুলি এই ওয়ার্ড এক্সাম্পলে আছে। এই যে এই ওয়ার্ড এক্সাম্পলটার মধ্যে দেওয়া, দেখো কি বলতেছে। এই যে x পুরো বিমটার লেন্থ হলো 100 সেন্টিমিটার। ওকে, সো পুরো বিমটা হলো 100, x1 হলো 20। সো x1 এর ভ্যালু জানি কত, 20। ভালো কথা। দেন x0 একদম সেন্টারে থাকবে। সো তাহলে 100 সেন্টিমিটার মানে 1 মিটার লম্বা আর কি। সো 100 সেন্টিমিটার ইজ দ্য টোটাল লেন্থ। তো তাহলে সেন্টারটা কোথায় হবে, 50 সেন্টিমিটার মার্কে। সো তাহলে পিভট থেকে এতটুকু ডিসটেন্স যদি 20 হয়, তো তাহলে পিভট থেকে সেন্টারের ডিসটেন্সটা কত হবে, 30 হবে, তাই তো? সো এই কথাটাই বলতেছে। সো তাহলে x0 মাস্ট বি 30। সো তাহলে x0 এর ভ্যালু কত হবে, 30 হবে। সো এটা আমরা বসাই দিলাম। এরপরে কি বলতেছে, x2 এর ভ্যালু, এটা হলো গাড়ির ডিসটেন্সটা দিছে। এই x2 আমাদের এখন আর কাজে লাগবে না, বিকজ গাড়িটাকে তো সরাই এখন আমরা একটা কলা বসাই দিছি। সো এখন এই ডিসটেন্স আমাদের দরকার নাই। এখন বলতেছে w1, যে ডাইনোসরের ওয়েটের ভ্যালু কত, ডাইনোসরের ওয়েটের ভ্যালু হলো 5.8। ডাইনোসরের ওয়েটের ভ্যালু হলো 5.8। ওকে, দেন বলতেছে একটা question। হ্যাঁ বলো। হ্যাঁ, এই যে কারের ব্যাপারে যে এত কিছু বললো, এটা কি শুধু কনফিউজ করার জন্য বলছে নাকি লাইক কাজে লাগে? কনফিউজ করার জন্য বলবে কেন, এটা তো ফার্স্টে ওয়ার্ড এক্সাম্পলে তোমার গাড়ির ইনফরমেশন ইউজ করে প্রথমে প্ল্যাঙ্কের ওয়েট বের করছে। ঠিক আছে, এটা হলো তোমার ওয়ার্ড এক্সাম্পলের জন্য ইনফরমেশন দিছিল। এটা তো তোমার এই কোশ্চেনের জন্য না, বুঝছো? এটা তোমার এই ওয়ার্ড এক্সাম্পলটা সলভ করার জন্য এই ইনফরমেশন ছিল। এন্ড এই ওয়ার্ড এক্সাম্পল থেকে তুমি তোমার একটা ইনফরমেশন ইউজ করবা তোমার কাজে। কি কাজ ইউজ করবা, যে w0 এর ভ্যালুটা, w0 কত, 1.3 নিউটন, তাই না? তো এই ভ্যালুটা আমাদের দরকার হবে 1.3 নিউটন। আর কলার ওয়েট কত দিছে, 1.4 নিউটন। 1.4। তো এখানের মধ্যে এখন একটা ব্যানানা বসায় দিছে। সো এটা হবে w3, এন্ড w3 কত হবে, 1.4 নিউটন। এন্ড w3 টা কতটুকু দূরে আছে এই জিনিসটা আমরা জানি না, এটাই বের করব যে এখানে থেকে আমাদের পিভটের ডিসটেন্সটা কত, যে x3 এর ভ্যালুটা কত এটা আমরা জানি না। উই উইল হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ x3। সো এখন এখানের জন্য বলো, এটা কে বলবা, এটা রিক্তি বলো। হ্যাঁ, যে এই ডাইনোসরের জন্য যে মোমেন্টটা হবে, যে টার্নিং ইফেক্টটা হবে, এটা কি ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ বলতে পারবা? ক্লকওয়াইজ না, ক্লকওয়াইজ। এটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে, বুঝছো? যে এখানের মধ্যে দেখো, এই যে এইটা হলো পিভট। ওকে রিক্তি, এটা হলো পিভট। হ্যাঁ হ্যাঁ তো এখন পিভটের এই পাশে, যে পিভটের লেফটে ডাউনওয়ার্ড একটা ফোর্স, তো তাহলে এইদিকে টার্নিং ইফেক্টটা হবে না এমন ডিরেকশনে? যে এটা বোঝার জন্য তোমাদের মেইন একটা কাজ কি, একটা শর্টকাট এটা আমি নরমালি শিখাই দেই। যে এখানের মধ্যে কাজটা কি করবা, দেখো এখানের মধ্যে বেসিক কাজটা করবা যে তুমি তোমার আঙ্গুল দিয়ে, হ্যাঁ তুমি তোমার আঙ্গুল দিয়ে কি করবা, তুমি তোমার আঙ্গুল দিয়ে পিভট হিসেবে ইউজ করবা। ওকে, সো ইউ ইউজ ইওর ফিঙ্গার অ্যাজ দ্য পিভট। এখন তুমি কি করতেছো, তুমি দেখতেছো যে ডাইনোসরের ওয়েটটা কোন দিকে, পিভটের লেফটে নাকি রাইটে? লেফটে। পিভটের লেফটে। এন্ড কোন দিকে, ডাউনওয়ার্ডস। সো তাহলে তুমি তোমার আঙ্গুলটা দিয়ে পিভটের জায়গায় ধরে রাখছো, এন্ড তুমি ডাউনওয়ার্ড একটা ফোর্স অ্যাপ্লাই করো। সো এখন এটা কোন দিকে রোটেট করতেছে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। সো এইভাবে করে বের করতে পারবে ইজিলি, বুঝছো? এগুলা কিন্তু তোমাদের M1 এর চ্যাপ্টার 5 এ অনেকগুলা কোশ্চেন পাবা। সো ওগুলা প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছো? সো এই জিনিসটা বললাম যে
যেন তোমাদের ব্যাপারগুলো ক্লিয়ার থাকে যে কোন সময় ক্লকওয়াইজ কোন সময় অ্যান্টি ক্লকওয়াইজ ব্যাপারগুলো জানা উচিত। ওকে, সো তাহলে ডাইনোসরের জন্য হবে অ্যান্টি ক্লকওয়াইজ, আর বাকি দুইটা যে ওয়েট অফ দ্য প্ল্যাঙ্ক এন্ড ওয়েট অফ দ্য ব্যানানা, এই দুইটার জন্য কি হবে? ক্লকওয়াইজ, তাই না? এসাস Yes. ওকে, সো তাহলে আমরা কি জানি? ফর আ সিস্টেম টু বি ইন ইকুইলিব্রিয়াম কি হবে? সাম অফ ক্লকওয়াইজ মোমেন্ট মাস্ট বি ইকুয়াল টু সাম অফ অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, তাই না? সো এখন আমরা এখানের মধ্যে ছোট করে লিখে ফেলি এই পাশে, দেন ক্যালকুলেটর বসাই দেব আর কি ভ্যালুগুলো। সো লেটস সি অ্যান্টি ক্লকওয়াইজ কত? অ্যান্টি ক্লকওয়াইজ হলো 5.8 ইনটু 8 to 20 বাই 100। by 100 কেন? 20 সেন্টিমিটার আছে, সেন্টিমিটার ও থেকে আচ্ছা, মিটারে মিটারে এটা কনভার্ট আসলে না নিলেও, এই ম্যাথের জন্য না নিলেও প্রবলেম হয় না। কেন? বিকজ ডিসটেন্স সবগুলোই আমাদের কিসে? ডিসটেন্স সবগুলোই আমাদের সেন্টিমিটারে, সো ইভেন্চুয়ালি সেন্টিমিটারে। আমাদের সেন্টিমিটারে ফাইনাল ভ্যালুটা পাইতাম। ওইটাও যায় আসে না, প্রবলেম না, আমরা মিটারে নিয়ে রাখলাম আমাদের নরমাল যেটা করা উচিত। ওকে, সো এটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। এন্ড ক্লকওয়াইজের জন্য কি হবে? ফার্স্টে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ওয়েট কাজ করতেছে 1.3 এন্ড এটা কত ডিসটেন্স দূরে? 30 সেন্টিমিটার, প্লাস ব্যানানার ওয়েট হলো 1.4, কিন্তু ব্যানানাটা কতটুকু Into ডিসটেন্স দূরে X। আছে এটা জানি না, এটা হলো x3। এখন এখান থেকে আমরা x3 এর ভ্যালুটাকে সাবজেক্ট করে x3 এর ভ্যালুটা বের করব। কারো কি এই কোশ্চেনটা নিয়ে কোনো কনফিউশন আছে? কি কি বললাম? না ভাইয়া। সো ভ্যালুটা কত আসে একজন বলে দাও, x3 এর ভ্যালুটা কত আসে? ক্যালকুলেটর বসায় বলো। 0.55 meter. 0.55 মিটার। 0.55 মিটার মানে কত সেন্টিমিটার? 55 সেন্টিমিটার। ওকে, সো x3 এর ভ্যালুটা কত হবে? যে কলাটা কতটুকু ডিসটেন্স দূরে বসাইতে হবে? 0.55 মিটার দূরে অর 55 সেন্টিমিটার দূরে। অলরাইট, সো এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই। সো ভালো কথা। সো তাহলে কারো যদি কোনো কনফিউশন না থাকে, দেন আমরা ফার্স্টে ইকুয়েশন গ্রাফ, যে আমাদের মোশন গ্রাফ যেগুলা, ওই মোশন গ্রাফ গুলা আমরা একটু রিভিউ করব। ওকে, কারো কি এই মোমেন্ট চ্যাপ্টার রিলেটেড কোনো কনফিউশন আছে? সেন্টার অফ গ্র্যাভিটি তো আমরা সবাই জানি কি। ভাই এটা মুছো ভাই, এটা মুছো। আচ্ছা, ঢাকা দিছি। ইস, ওকে, সো এখন তুমি একটা এক্সাম্পল দিছিলে না, ওই যে ইউ শেপের একটা অবজেক্ট, ওইটার সেন্টার অফ গ্র্যাভিটি বাইরে থাকে কেন? ওইটা আবার বলো তো। নিউ শেপের একটা অবজেক্ট মানে? নিউ না, ইউ। আচ্ছা, ইউ শেপ, সরি। ইউ শেপের একটা অবজেক্টের সেন্টার অফ গ্র্যাভিটি কিভাবে বের করব? না, ওইটা সেন্টার অফ গ্র্যাভিটি বাইরে থাকে কেন? আচ্ছা, বাইরে থাকে কেন? এখানের মধ্যে দেখো, এটা অনেক ভালো কোশ্চেন করছো। এই জিনিসটা এখানের মধ্যে খেয়াল করো যে সেন্টার অফ গ্র্যাভিটিটা এটার এখানে থাকে কেন? বলো, সেন্টার অফ গ্র্যাভিটি তোমার ডেফিনেশনটা কি? এটা বলো ফার্স্ট আমাকে। যে নরমাল লজিকটা কি সেন্টার অফ গ্র্যাভিটি আমরা ওইটাকে কেন বলি? বিকজ ওই পয়েন্টের উপরে, ওই পয়েন্টের নিচে, ওই পয়েন্টের ডানে, ওই পয়েন্টের বামে ম্যাস গুলো সব কি থাকবে? ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, তাই তো জেরিন? কিন্তু এটা যদি ব্যালেন্স করি, মানে আমি বাইরে দিয়ে কেমনে ব্যালেন্স করব? বাইরে দিয়ে কিভাবে ব্যালেন্স করবা এটা না, তুমি যখন নাকি ইউ শেপের একটা অবজেক্টকে প্লেস করবা, তুমি দেখবা যে সে সব সময় তার এই যে বটম পার্টটা এখানে রেখেই দেন ইভেন্চুয়ালি সে ব্যালেন্স হবে। অর তুমি তাকে উল্টায় রাখলা, দেন তাহলে সে কি করবে? এরকম করে ব্যালেন্স হবে। সো তখন এই যে তার সেন্টার অফ গ্র্যাভিটি থেকে তার যে ওয়েটটা কাজ করতেছে, যেখানের মধ্যে ব্যাপারটা দেখাই তোমাকে, ব্যাপারটা হলো এরকম। লেট মি শো ইউ, যে নোটের মধ্যে এঁকে দেখাই। ওকে, যে এখানের মধ্যে দেখো এটা দুই ভাবে ব্যালেন্স হইতে পারে। একটা হলো এরকম, আচ্ছা গ্রাউন্ড সারফেসটা নিচে চলে গেছে, এখন আমরা একটা ম্যাজিক করে ফেলি। এই তো গ্রাউন্ড সারফেসের সাথে লেগে গেছে। ওকে, সো নাও এখানের মধ্যে তার সেন্টার অফ গ্র্যাভিটিটা হলো এরকম একটা পজিশনে, এন্ড তুমি দেখো তার ওয়েটটা তো এইদিকে কাজ করবে, তাই না? সো এখন এখানে দেখো তার যেই পার্টটা গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে আছে, ওই পার্টটা কি করবে? অ্যাক্সিস অফ রোটেশন হিসেবে কাজ করবে, তাই না? যে মনে করো তুমি একটা ইউ শেপের অবজেক্ট,
হ্যাঁ, তুমি একটা ইউ শেপের অবজেক্ট এরকম বাঁকায় রাখছো, একটা ইউ শেপের অবজেক্ট এরকম বাঁকায় রাখছো। তো এখন এটা কি করবে, এটার অ্যাক্সিস অফ রোটেশন হলে এইটা, হ্যাঁ এটার অ্যাক্সিস অফ রোটেশন হলে এইটা, কিন্তু তার সেন্টার অফ গ্র্যাভিটি কোন জায়গায় থাকবে, সেন্টার অফ গ্র্যাভিটি তো তার এই জায়গায়। তো এখন অ্যাক্সিস অফ রোটেশন আর সেন্টার অফ গ্র্যাভিটির মধ্যে কি আছে, একটা সার্টেন ডিসটেন্স আছে। সো তাহলে এটার জন্য, সরি আমি তো উল্টা আঁকছি, দাঁড়াও, তার সেন্টার অফ গ্র্যাভিটি বেশি সাইডে এঁকে ফেলছি, তার সেন্টার অফ গ্র্যাভিটি হবে এইখানে, এই যে যেই পজিশনে ছিল ওইটা। তো এখন এখানের মধ্যে কাজটা কি হবে, এখানের মধ্যে কাজটা হবে যে আমাদের যেহেতু এটা এরকম ইনক্লাইন্ড অবস্থায় আছে, দেন তাহলে তার উপর কি কাজ করবে, একটা মোমেন্ট কাজ করবে, যে মোমেন্টটা তাকে আবার ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে ধাক্কা দিবে আর কি। ওকে, যে মনে করো তুমি কোন একটা এরকম ইউ শেপের একটা অবজেক্ট এখানে নাই আশেপাশে, এল শেপের একটা অবজেক্টের সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় আছে জানো? একেবারে এই জায়গায়। আচ্ছা সরি। এল শেপের একটা অবজেক্টের সেন্টার অফ গ্র্যাভিটি কিন্তু এমন একটা জায়গা, হ্যাঁ বুঝছো? তো তাহলে এগুলার জন্য রিজনটা কি, যে তোমার একটা নৌকা, হ্যাঁ জেরিন মনে করো যে একটা বোট আছে, তো একটা বোটের যদি আমরা ক্রস সেকশনটা দেখি, যে আমাদের বোটটা এরকম তো যাবে, সরি এই যে একটা বোটের নরমালি ক্রস সেকশন দেখতে হলে এরকম। তো এখন একটা বোট নরমালি কি করে, আমাদের একটু এইদিকে হেলে গেলে তো তখন বোটটা আবার কি করে, আপনি অপোজিট ডিরেকশন একটা মোমেন্ট ফিল করে না, যে নৌকায় উঠলে নৌকাটা এরকম সুইং করতে থাকে না, দেন ইভেন্চুয়ালি সে কোন হ্যাঁ। জায়গায় এসে স্টেবল হয়, একদম যখন নাকি তার বেসটা, যে যখন নাকি তার এই পজিশনটা, যে তার সেন্টার অফ গ্র্যাভিটি হলো এখানে, তো সেন্টার অফ গ্র্যাভিটি থেকে বরাবর নিচের দিকে কাজ করতেছে ওয়েট, এন্ড এখানের মধ্যে তার কি অ্যাক্সিস অফ রোটেশন। সো অ্যাক্সিস অফ রোটেশন আর তার সেন্টার অফ গ্র্যাভিটি যখন নাকি অ্যালাইন হয়ে যায়, তখন এটা কি করতে পারে, সুন্দর মতো ব্যালেন্স হইতে পারে। যখন নাকি একটু টিল্ট হয়ে যাবে, যখন টিল্ট হয়ে যায় তখন কি করে, অ্যাক্সিস অফ রোটেশন আর সেন্টার অফ গ্র্যাভিটির মধ্যে একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স ক্রিয়েট হয়, যার জন্য কি করবে, দেয়ার উইল বি আ টার্নিং ইফেক্ট, সে কি করবে, তাকে ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে ধাক্কায় নিয়ে যেতে চাবে আর কি। বুঝতে পারছো, যে সুইঙ্গিং যে ইয়েটার জন্য বললাম, যে সুইঙ্গিং যে নোটবুকের জন্য যে এক্সাম্পলটা বললাম, সেম টাইপের কাজ হয়। এখন তুমি যেটা কোশ্চেন করছো যে তোমার একটা ইউ শেপের অবজেক্টের সেন্টার অফ গ্র্যাভিটিটা ডাব্লিউ বাইরে শেপে কেন, সেন্টার অফ গ্র্যাভিটি কই থাকে? ডাব্লিউ শেপের জন্য কই থাকে এটা দেখো, ডাব্লিউ শেপ একটা আঁকি, মাঝখানে থাকে না? তো এই একটা ডাব্লিউ শেপ, ওকে সো এই একটা ডাব্লিউ শেপ আঁকলাম। সো এখন তুমি এখানের মধ্যে লজিক্যালি চিন্তা করো যে কোন জায়গায় আমাদের সেন্টার অফ গ্র্যাভিটিটা হয়, এই লাইনের মধ্যে যে কোন একটা জায়গায় পড়বে, এতটুকু তো বুঝো নাকি, যে এই লাইনের হ্যাঁ। লেফটে আর রাইটে কি থাকবে, ম্যাচটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। সো তাহলে এই লাইনের কোন, এই পয়েন্টটা হইতে পারে, এই পয়েন্টটা হইতে পারে, এই পয়েন্টটা হইতে পারে, এই পয়েন্টে যে কোনো একটা পয়েন্টে হইতে পারে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি। ইট ক্যান নট হ্যাপেন ওভার হিয়ার, এখানে হইতে পারবে না, কেন, বিকজ সব ম্যাচ এটার উপরে, এটার নিচে কোনো ম্যাচ নাই, এইখানে হইতে নিচে পারবে দিয়ে না 3 নাম্বারটা হওয়ার কথা না? এই জায়গায়, এটা 3 নাম্বারটা। হ্যাঁ। এটাও হবে না। এটা কেন হবে না, কেন? এটা দেখো তোমার উপরে কিন্তু ম্যাচ বেশি, যে এই পয়েন্টের উপরে ম্যাচটা কি বেশি, এই যে এই পয়েন্টের উপরে দেখো, এই যে এই পয়েন্টের উপরে ম্যাচ কি অনেক বেশি আছে, আর এই পয়েন্টের নিচে ও। শুধু এতটুকু ম্যাচ আছে। সো তাহলে এখানে তো ব্যালেন্স হবে না, বুঝছো? হ্যাঁ। তো তাহলে এই পয়েন্টও বাদ। তো এইভাবে করে করে আমরা লজিক্যালি একটা পজিশন সিলেক্ট করব, যে কোন পজিশনে সেন্টার অফ গ্র্যাভিটি হওয়াটা লজিক্যাল। ওকে, দেন এই পয়েন্টে হইতে পারবে না, বিকজ এই পয়েন্টের সব ম্যাচ হলো নিচে, উপরে কোনো ম্যাচ নাই, এই পয়েন্টে হইতে পারবে না। ওকে, এই পয়েন্টটা হইতে পারবে না, বিকজ এটার কি, পয়েন্টের উপরে ম্যাচ কম কিন্তু নিচে ম্যাচ বেশি, যে এখানে দেখো, যে এই পয়েন্টের উপরে এই জায়গাটায় ম্যাচ কম আর নিচের পোর্শনটায় কি ম্যাচ অনেক বেশি আছে, তাই না? তো তাহলে এই পয়েন্টটাও হওয়া পসিবল না। সো তাহলে আমাদের অনলি পসিবল অপশনটা কোনটা থেকে গেল, এই পয়েন্টটা থেকে গেছে। সো তাহলে এই পয়েন্টটা আমাদের
মোস্ট লজিক্যাল হয় যে লেফটে রাইটে ইকুয়ালি তো ডিস্ট্রিবিউট হইলো, এটা তো ফার্স্টে আমরা ঠিক করলামই। দেন এটার উপরে আর নিচেও ম্যাচটাকে কি বলা যায়, মোর অর লেস ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড আছে। ওকে, সো তাহলে এরকম একটা পজিশনে হবে আমাদের একটা ডাব্লিউ শেপ অবজেক্টের সেন্টার অফ গ্র্যাভিটি। বুঝছো হ্যাঁ জেরিন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ওকে, এখন জেরিন যে কোশ্চেনটা করছে এটা থেকে আমার একটা ইম্পর্টেন্ট ব্যাপার মনে পড়ে গেল, যে তোমাদের একটা কোশ্চেন আসবে কোশ্চেন পেপারে, হ্যাঁ, যে অক্টোবর 18-এ অর অক্টোবর 17 কোনটায় আসছে ঠিক আমার মনে নাই, বাট এই একটা কোশ্চেন আছে, এটা তোমরা এনার্জি ট্রান্সফার চ্যাপ্টারের মধ্যেও পাবা। তোমরা হাই জাম্প দেখছো না, যে অলিম্পিক গেমসে ওরকম হাই জাম্প করে না, ওই যে একটা লাঠি নিয়ে যায় একটা লাফ দেয়। হ্যাঁ হ্যাঁ। তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, এখানের মধ্যে কাজটা কি করে, এখানের মধ্যেও কিন্তু একজন কি করছে, তার ফিজিক্যাল স্ট্রেংথ এত বেশি ছিল না, আর ফিজিক্যাল ফিটনেস এত বেশি ছিল না, কিন্তু মাথায় বুদ্ধি ছিল বেশি। সে ফিজিক্স বুঝে সে কি একটা কাজ করছে, সে এরকম একটা টেকনিক অফ জাম্পিং বের করছে যে সে নরমালি এত বেশি কষ্ট না করেও কি করতে পারছে, সে এত বেশি কষ্ট না করেও সে আরো উপরে জাম্প করতে পারছে। সো ইভেনচুয়ালি সে ওরকম ভাবে কি করছে, অনেকগুলা মেডেল জিতছে। কাজটা কি দেখো, যে এখানের মধ্যে তোমাকে দুই টাইপের জাম্প দেখাবে। ওকে, একটাকে বলে ফসবারি ফ্লপ, এটা আমি একটা ভিডিও দিব তোমাদের, টেড এর একটা ভিডিও আছে, ওটা দেখলে অনেক মজা পাবা। একটা হলো ফসবারি ফ্লপ আর একটাকে বলে স্ট্র্যাডল জাম্প। হ্যাঁ, এখানের মধ্যে দুইটা কাজ কি তোমাদেরকে এই ব্যাপারটা একে দেখাই, যে এখানের মধ্যে এখানের মধ্যে কাজটা কি হয়, আমি সাইড ভিউ দেখাচ্ছি। ওকে, যে সাইড ভিউ দেখাচ্ছি, এখানের মধ্যে কাজটা কি হচ্ছে, একটাতে একজন মানুষ, মনে করো আমি তো স্টিকম্যানই আঁকি, তো তাহলে স্টিকম্যানই আঁকতেছি। একটাতে একজন মানুষ কি করছে, পোলের একদম উপর দিয়ে যে, হ্যাঁ, যে পোলের একদম উপর দিয়ে যে পুরা বডিটাকে কি করছে, সে পুরা বডিটাকে সে পোলের উপর দিয়ে নিয়ে যায়, দেন জাম্প করছে। ওকে, সে তার পুরা বডিটাকে পোলের উপরে নিয়ে যায়, সে জাম্প করছে। সো তাহলে সে তার সেন্টার অফ গ্র্যাভিটিটাকে গ্রাউন্ডের এই পজিশন থেকে, যে সে দাঁড়ানো অবস্থায়, দাঁড়ায় থাকলে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায় থাকে, আমাদের বেলিতে। ওকে, সো এইরকম একটা পজিশনে ছিল সেন্টার অফ গ্র্যাভিটি, সে জাম্প করে যখন নাকি পুরা কি করছে, পোলের উপরে উঠে গেছে। ব্যাপারটা কেমন, এই যে সাপোজ দিস ইজ দা পোল। ওকে, সাপোজ দিস ইজ দা পোল। সো এখন এখানের মধ্যে সে কি করবে, এখানের মধ্যে সে পুরা এখান থেকে জাম্প করে সে এরকম ভাবে কি করছে, পুরা পোলের উপর দিয়ে ফুল বডিটাকে নিয়ে পাস করে গেছে। সো তাহলে তার এখানের মধ্যে কাজটা কি করা লাগলো, দেখো সে কতটুকু হাইট উপরে উঠছে, সে তার সেন্টার অফ গ্র্যাভিটিটাকে কতটুকু রেজ করলো। এটাতে কি তার একটা জিপি গেইন হইছে না, এসাস, যে একটা মানুষ যদি তার সেন্টার অফ গ্র্যাভিটিটাকে একটা সার্টেন পজিশন থেকে উপরে নিয়ে যায়, দেন তার কি হয়, জিপি গেইন হইতেছে, তাই তো? ওকে, সো তাহলে এখানে সে একটা সার্টেন হাইট উপরে উঠছে। ওকে, এখন জেরিন যে ইউ শেপের একটা কোশ্চেন করলো, এটা থেকে আমার মনে পড়ছে যে এখানের মধ্যে দেখো তোমাদের কাজটা কি, এটাকে বলে, এই যে এই জাম্পটাকে বলে যে ফুল বডিটাকে পুরো পোলের উপর নিয়ে যায়, এরকম জাম্পটাকে, যে ফুল বডি হরাইজন্টাল অবস্থায় থাকবে। ওকে, পুরো বডিটা হরাইজন্টাল অবস্থায় থাকবে। সো তাহলে তখন তার হাইটটা এতটুকু হাইট সে উপরে উঠতে হইতেছে, এটাকে বলে স্ট্র্যাডল জাম্প। এটা হলো নর্মাল ওয়েতে মানুষরা এইভাবে জাম্প করতো। কিন্তু ফসবারি নামের একজন অ্যাথলিট, হ্যাঁ, ফসবারি নামের একজন অ্যাথলিট, সে কি করছে, সে এরকম ফিজিক্যালি ফিট ছিল না, যে সবার মতো সে এরকম কি করতে পারতো না, পোলের উপর দিয়ে পুরাপুরি জাম্প করতে পারতো না। হ্যাঁ, সো সে তখন কি করছে, তার বডিতে এত বেশি এনার্জি খরচ না করে সে বুদ্ধি ইউজ করছে। কি করছে দেখো, সে এরকম করে কি করতো, নিজে এরকম বাঁকায় যাইতো, যে সে তার বডিটাকে কি করতো, যে মনে করো দিস ইজ দা পোল। ওকে, দিস ইজ দা পোল। সে কি করতো, সে ওই যে মনে করো তারা কি করে, দৌড়ায় এসে একটা এখানের মধ্যে একটা বাঁশ রাখে, যে একটা ব্যাম্বুরিয়ার মতো রাখে না, একটা স্টিকের মতো, দেন ওইটা ধরে সে কি করতো, উপরে উঠে দেন সে নিজের বডিটাকে এরকম কার্ল করে ফেলতো। সে কি করতো, নিজের বডিটাকে এরকম কার্ল করে ফেলতো, যে সে উল্টায় শুয়ে যেত, সে উল্টায় সে এরকম এরকম শেপে তার বডিটাকে কার্ল করে ফেলতো, যে তার বডি এমন হয়ে যেত। যে স্টিকম্যানটা যদি কমপ্লিট করি, তো তাহলে এইটা, আচ্ছা
এরকম যে সে তার বডিটাকে কি করছে, সে তার বডিটাকে এরকম বেন্ড করে ফেলছে। সো সে তার বডিটাকে যদি এরকম বেন্ড করে ফেলে, তো তাহলে তার সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায়? তার সেন্টার অফ গ্র্যাভিটিটা কিন্তু পোলের উপর উঠে নাই। হ্যাঁ, তার সেন্টার অফ গ্র্যাভিটিটাকে সে কি করে নাই, পোলের যতটুকু হাইট এতটুকু হাইট পর্যন্ত সে কি করলো না, তার সেন্টার অফ গ্র্যাভিটিটাকে রাইজ করলো না, বাট স্টিল হি ওয়াজ এবল টু গো ওভার দ্য পোল। হ্যাঁ, ফসবারি নামের মানুষটা কি করছে, ফসবারি নামের মানুষটা সেই রকম একটা বুদ্ধি বের করছে যে সে যদি উপরে উঠে, হ্যাঁ, সে যদি উপরে উঠে কি করে, তার বডিটাকে এরকম বাঁকায় ফেলে, দেন তাহলে তার সেন্টার অফ গ্র্যাভিটিটা রিমেইনস বিলো দা পোল। হ্যাঁ, তার সেন্টার অফ গ্র্যাভিটিটা বিলো দা পোল থাকতেছে। সেইটা কিভাবে বুঝছে? সে তো আর এরকম ফিজিক্স পড়ে পুরাপুরি এরকম অ্যাপ্লাই করে নাই। সে দেখছে কি, সে দেখছে যে এরকম শুয়ে পড়লে, সে শুয়ে এরকম বাঁকায় গেলে তার বডিতে স্ট্রেসটা কম পড়তেছে, যে নরমালি পুরা উপর দিয়ে জাম্প করার জন্য যতটুকু কষ্ট করতে হয়, হ্যাঁ, যতটুকু তার এনার্জি ইউজ করতে হয়, সে দেখলো কি এরকম ফসবারি ফ্লপ, যে তার নামে এই নাম, এই জাম্পটাকে নাম দেওয়া হয়েছে যে ফসবারি ফ্লপ। হ্যাঁ, সো তাহলে সে কি করলো, সে সেম হাইট থেকে জাম্প করছে, সবাই যে হাইট থেকে জাম্প করে সে ওই হাইট থেকে জাম্প করছে, কিন্তু তার এইচ এর ভ্যালুটা কি, তার হাইট গেইন এর ভ্যালুটা হলো কম। সো তাহলে তার যদি কম হাইট গেইন করতে হয়, সো তার মানে কি, হি ইজ বিং এবল টু ডু ইটস জব উইদাউট হ্যাভিং টু ট্যাক্স হিজ বডি, যে তার বডিতে এত বেশি এনার্জি খরচ না করেও সে কি করতে পারতেছে, সে পোলের উপর দিয়ে জাম্প করতে পারতেছে। সো তাহলে তার কি এনার্জি কম খরচ হইতেছে। সো এই রিলেটেড তোমাদের একটা জিপি রিলেটেড একটা কোশ্চেন আসবে, ঠিক আছে? সো এইখানে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি গুলা জানা ইম্পর্টেন্ট, যে কোন সময় সেন্টার অফ গ্র্যাভিটির পজিশনটা কোথায় হয়। বুঝতে পারছো সবাই আইডিয়াটা ফসবারি ফ্লপের? হ্যাঁ। ওকে, এখানের মধ্যে সবাই যে কতগুলো এরকম পোস্ট দেখবো, ওগুলো দেখলে মন চায় যে ওগুলো থাপড়াই। হ্যাঁ, কতগুলো এরকম পোস্ট দেয় যে ফুটবলারদের কতগুলো শুট করে না, যে রবার্তো কার্লোসের শুটটা কি হয়েছে, রবার্তো কার্লোসের শুটটা এরকম বাইরে এরকম যায়, দেন সে কি করছে, এরকম সুইং করে আবার গোল পোস্টের ভিতর ঢুকছে, তাই না? এরা এরা এরকম ক্যাপশনে লিখে কি, এরা লেখা যে ফিজিক্স ডিস্ট্রয় করে ফেলছে, ফিজিক্স ডিফাইং শট। এটা তো আসলে তারা ফিজিক্স ইউজ করে এই শটটা মারছে। হ্যাঁ, যে তাদের যে অ্যাকচুয়ালি বলটা যে কার্ল করতেছে, বলটা অ্যাকচুয়ালি কার্ল করার রিজনই আছে আমাদের ফিজিক্সের এক্সপ্লেনেশনের মধ্যে। এইটা আমরা যখন নাকি একটা টপিক পড়বো যে টার্বুলেন্ট ফ্লো, হ্যাঁ, আমরা ল্যামিনার ফ্লো আর টার্বুলেন্ট ফ্লো নামের একটা চ্যাপ্টার আছে দেখবা। হ্যাঁ, ল্যামিনার ফ্লো আর টার্বুলেন্ট ফ্লো, ওই চ্যাপ্টারের মধ্যে আমরা দেখবো যে এই সুইংটা, যে এই যে ফুটবলটা যে এরকম সুইং করে, দেন তুমি দেখবা যে কতজন এরকম ফ্রি কিক নেয়, যে মেসি, রোনালদো, এরপর আরো অনেকজন যারা কি করে, অনেক ক্লোজ টু দা বক্স। হ্যাঁ, অনেক ক্লোজ টু দা বক্স। এখন ওয়ালের উপর দিয়ে তো শটটা নিতে হবে। ওকে, ওয়ালের উপর দিয়ে যে মানুষজন যেগুলো দাঁড়ায় থাকে আর কি সামনে, ডিফেন্ডাররা, তো এখন ওয়ালের উপর দিয়ে কি করবে, শটটা যাইতে হবে আর বলটা যাইতে হবে, কিন্তু গোল পোস্টে আসার পর ওইটাকে আবার কি করতে হবে, ডিপ করে গোল পোস্টের ভিতর ঢুকতে হবে, তাই না? তো তাহলে এই যে বলটা এরকম ডিপ যে করবে, এই ডিপ করার জন্য আমাদের কি দরকার, তাদের বলটাকে একটা সার্টেন ডিরেকশনে রোটেট করানো দরকার। তারা যদি ওরকম রোটেট করে বলটাকে কিক করতে পারে, তখন কি করবে, সুন্দর মতো বলটা নরমালি এরকম হাইট মেনটেন করে হঠাৎ করে কি করবে, গোল পোস্টের কাছে এসে ডিপ করে নিচে নেমে যাবে। ওকে, সো তাহলে এগুলা কোনো ফিজিক্স ডিফাইং কোনো শট না, এগুলো অ্যাকচুয়ালি কি, দে আর অ্যাকচুয়ালি ইউজিং ফিজিক্স ইন অর্ডার টু ডু দিস ম্যাজিক। বুঝতে পারছো? সো তাহলে এইগুলা ব্যাপারগুলা প্রত্যেকটাই আমরা দেখবো যে ইউনিট 1 এর এগুলা ব্যাপারগুলো অনেক ইন্টারেস্টিং, যে এরকম তোমাদের প্রজেক্টাইল মোশনের মধ্যে পাবা যে ফুটবল শট যে মারে, হ্যাঁ, ফুটবল শট যে মারে, তো তাহলে ওইটা কোন ডিসটেন্স আর কিরকম পাথ ফলো করে। ওকে, এইগুলা ব্যাপার। দেন তোমরা ক্রিকেট ম্যাচ দেখো না, নাবিল তো ক্রিকেটার অনেক বড় ফ্যান। তো এখন এখানের মধ্যে ক্রিকেটের এখানের মধ্যে কি হয়, ক্রিকেটে যখন নাকি ক্রিকেটাররা শট মারে একটা, হ্যাঁ, ক্রিকেটাররা যখন নাকি এরকম একটা শট মারে, তখন কি হয়, মনে করো 6 হওয়ার পর একটা ডিসটেন্স বলে না যে এত ডিসটেন্স দূরে গেছে। তো এখন তোমার মনে করো যে গ্যালারিতে লেগে, গ্যালারি যে বলটা এরকম রাইজ করতেছিল, দা বল ওয়াজ স্টিল রাইজিং, বাট এটা গ্যালারির একটা পোস্টারে লেগে মনে করো নিচে নেমে গেছে। তো সে অ্যাকচুয়ালি কতটুকু ডিসটেন্স দূরে যাইতো, হ্যাঁ, যে ইফ ইট হ্যাড নট কোলাইডেড উইথ দা পোস্টার অর দা বিলবোর্ড অর যেগুলা জিনিসে লাগানো থাকে আমাদের গ্যালারির ওই জায়গাগুলাতে,
ওখানে কোলাইড না করলে সে অ্যাকচুয়ালি কতটুকু ডিসটেন্স দূরে যাইতো বা কি হইতো, এগুলা জিনিস কি করে ফিজিক্স দিয়ে, যে প্রজেক্টাইল মোশন দিয়ে বের করে। দেন তোমরা ক্রিকেটে আরেকটা জিনিস দেখো না, যে তোমাদের ইয়ে নেয়, কি বলে ডিআরএস যে নেয়, ওখানে মধ্যে কাজটা কি হয়, ডিআরএস এর ওখানে মধ্যে মনে করো যে ধরে এটা কি আঁকলাম ক্রিকেট পিচ এরকম, এই যে সো এখন মনে করো এরকম ওভাল শেপের থাকে আমাদের ক্রিকেট পিচ আর কি, ক্রিকেটের ফিল্ডটা। সো দিস ইজ দ্য ক্রিকেট পিচ। এখন মনে করো বলার একটা বল করলো, এখন এলবিডব্লিউ হইছে নাকি হয় নাই, হ্যাঁ, যে তোমরা তো দেখো কি যে ব্যাটসম্যানের প্যাডে বলটা লেগে গেছে, এখন ব্যাটসম্যানের প্যাডে বলটা লাগছে, ভালো কথা। এখন ওখান থেকে বলটা কি যায় অ্যাকচুয়ালি স্টাম্পে লাগতো, নাকি স্টাম্পের উপর দিয়ে চলে যেত, নাকি ডান দিয়ে যেত, নাকি বাম দিয়ে যেত, কিভাবে তারা বের করে। এখানের মধ্যেও কিন্তু ক্যালকুলেশনের মধ্যে কি লাগে, ফিজিক্স লাগে। তারা এখানে ফিজিক্স ইউজ করে তারা বের করে যে বলের অ্যাকচুয়ালি ট্র্যাজেক্টরিটা কোন দিকে হইতো। ওকে, যে বলটা এরকম হিট করার পর তার সুইংটা কোন ডিরেকশনে ছিল, when it hit the pad velocity কত ছিল, সে হাইট কতটুকু উপরে ছিল। ওকে, দেন ব্যাটসম্যানটা যে প্যাডে বলটা লাগাইছে স্টাম্পের কতটুকু কাছে আর কতটুকু দূরে আছে, এই ব্যাপারটাও তো কনসিডারেশনে নিতে হবে, তাই না? যে অনেক সময় এই ব্যাপারটা দেখবা যে সামনে আগায় আসে, হ্যাঁ, ব্যাটসম্যান যদি সামনে আগায় আসে দেন প্যাডে লাগে, দেন তাহলে দেখবা যে আম্পায়াররা নরমালি ওরকম আউট দিতে চায় না। কেন? বিকজ স্টাম্প আর প্যাডের মধ্যে কি ডিসটেন্সটা অনেক বড়। সো তাহলে বলের অ্যাকচুয়াল ট্র্যাজেক্টরিটা কোন দিকে হয়তো ওই জিনিসটা কি, ওই জিনিসটা অ্যাকচুয়ালি আম্পায়ারের বোঝা কষ্ট। সো এর জন্য তখন ওরকম নরমালি নট আউট দেয়, প্লাস বলাররাও এরকম ভাবে আপিল করে না। ওকে, সো তাহলে এগুলো অনেকগুলা ব্যাপার আছে যেসব জিনিস তোমাদের কি, যে ফিজিক্স দিয়ে অ্যাকচুয়ালি আমাদের কন্টিনিউয়াসলি আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা এখানে মধ্যে ফিজিক্স ইউজ করতেছি, আর খেলার মধ্যে এখানে মধ্যে প্রত্যেকটা জিনিস যে দেখি, কিন্তু আমরা এগুলা জিনিস অনেকগুলাই নোটিস করি না। দেন তোমরা ক্রিকেটে ইয়ে দেখো না যে হটস্পট দেয় না, যে মনে করো এজ হইছে নাকি হয় নাই, হ্যাঁ, এজ হইছে নাকি হয় না, ওটার জন্য হটস্পট ইউজ করো। ওখানের মধ্যে কি ইউজ করে, ইনফ্রারেড ওয়েভ, যে হিট ওয়েভটা ওখানের মধ্যে কি দেখায়, যে বল আর ব্যাটের সাথে ফ্রিকশন হইছে নাকি না, ওই জিনিসটা এখানের মধ্যে শো করতে পারে। সো তাহলে দেয়ার আ লট অফ থিংস যেখানের মধ্যে এই যে স্পোর্টস এর এই এরিনাতে ফিজিক্স এর এখানে অভাব নাই, কিন্তু কতগুলা ছাগল এখানের মধ্যে কি বলে, রবার্তো কার্লোসের শট হলো ফিজিক্স ডিফাইং শট, ওগুলার দেখলে মনে হয় যে ফিজিক্স বই ওদের মুখের মধ্যে এরকম ছুঁড়া মারতে, যে পইরা দেখ বুঝোস নাকি ছাগল, বুঝছো? তো তাহলে এরকম আমাদের প্রত্যেকটা জায়গাতে ফিজিক্স এর এমন এক্সপ্লেনেশন আছে দেখেই ফিজিক্স এর এরকম মানুষের কদর করে আর কি, মানুষজন ফিজিক্স এর এগুলা প্রত্যেকটা জিনিস ইউজ করে, বুঝতে পারছো? তো এখন এইখানের মধ্যে ফিজিক্স এর ফ্যান বয়িং অনেক কিছু করলাম। এখন তোমাদের মেইন কাজ যেটা করা লাগবে, মোশন গ্রাফ। ওকে, এখন আমি একটা মোশন গ্রাফ আঁকবো, হ্যাঁ, যে আমি একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আঁকবো, দেন ওইটার করেসপন্ডিং ভেলোসিটি টাইম গ্রাফ আঁকবো। ওকে, তোমাদেরকে জিজ্ঞাসা করে করে আমি ওইটার কি করব, ভেলোসিটি টাইম গ্রাফ আঁকবো। সো এখন এখানের মধ্যে দেখো কাজটা কি, লেট মি শো ইউ, যে ফার্স্টে আমি ডিসপ্লেসমেন্ট আর টাইমের অ্যাক্সিসটা এঁকে নেই, ডিসপ্লেসমেন্ট আর টাইম, আর এখানের জন্য উপরে, ওকে, দেন এখানের মধ্যে ভেলোসিটি আর টাইম। অলরাইট, অ্যাসেলারেশন টাইমটা একটু রেয়ার, যে এই ব্যাপারটা এত বেশি আসে না, যদিও দরকার কিন্তু এটা এত বেশি আসে না, অর এটার কয়টা লিমিটেশন আছে দেখে এটা এত বেশি ইউজ করা হয় না। ওকে, সো তাহলে দিস ইজ ডিসপ্লেসমেন্ট, যার ইউনিট হলো মিটার, দিস ইজ টাইম, যার ইউনিট হলো সেকেন্ড, দিস ইজ ভেলোসিটি, যার ইউনিট হলো মিটার পার সেকেন্ড, দেন এখানে টাইম, যার ইউনিট হলো সেকেন্ড। ওকে, ভালো কথা। এখন আমি আমার মন মতো একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আঁকি। ওকে, আমি মন মতো আমার একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আঁকি, যে ফার্স্ট একটা হরাইজন্টাল লাইন আঁকলাম, দেন আঁকলাম এরকম একটা কার্ভ, দেন আবার একটা হরাইজন্টাল লাইন, দেন একটা ডাউনওয়ার্ড স্লোপিং লাইন। ওকে, ডাউনওয়ার্ড স্লোপিং লাইন এরকম আঁকলাম, দেন একটা স্ট্রেট ইনক্লাইন্ড এরকম একটা লাইন, এরপর একটা, সরি,
এরপর একটা এরকম স্লোপিং লাইন, ঠিক আছে, এরকম একটা কার্ভ, সরি, যেমনে মন চায় ওরকম ভাবে আমাদেরকে দিলে আমরা ওটার করেসপন্ডিং কি করতে পারবো, ভেলোসিটি টাইম গ্রাফ আঁকতে পারবো, এই জিনিসটা দেখাবো আর কি। ওকে, সরি এটা একটু কার্ভ হয়ে গেছে, এটা স্ট্রেট আঁকবো আর কি। ওকে, সো এইটা হলো আমাদের ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। ওকে, সো এই ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের আমি বললাম, মনে করো তোমাদেরকে পরশুদিনের টেস্টে এরকম একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দিলাম, দেন বললাম কি যে এইটার করেসপন্ডিং ভেলোসিটি টাইম গ্রাফ দেখতে কেমন হবে এটা আমাকে ড্র করে দেখাও। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি করা যায়, আমরা ফার্স্টে ডিভিশন গুলা করে নেই যে কোন কোন জায়গায় আমাদের মোশন গুলা চেঞ্জ হয়েছে। ওকে, কোন কোন জায়গায় মোশন গুলা চেঞ্জ হয়েছে ওইখানে ডিভিশন গুলা দেখাই দিই। তো তাহলে আমরা এরকম আলাদা আলাদা প্রত্যেকটা সিচুয়েশন নিয়ে ডিল করতে পারবো। ওকে, আমরা এরকম প্রত্যেকটা আলাদা আলাদা সিচুয়েশন নিয়ে এমন ডিল করব। তো এখন এখানের মধ্যে আমরা দেখব প্রত্যেকটা এমন ডিভিশন নিতেছি। আমরা তো জানি যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের শেপ কেমন হইলে ভেলোসিটি টাইম গ্রাফ কি রিপ্রেজেন্ট হয়, আর ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের শেপ কেমন হইলে কি টাইপের মোশন সে রিপ্রেজেন্ট করতেছে। তো তাহলে ওগুলা নলেজ ইউজ করে আমরা পুরো ভেলোসিটি টাইম গ্রাফটাকে রিপ্রেজেন্ট করে ফেলতে পারবো, কোনো প্রবলেম হবে না। এইগুলা প্র্যাকটিস নিজেরা যত নাকি এরকম আন্দাজে মুন্দাজে গ্রাফ আঁকায়, নিজের মন চায় যে এমনি মন চায় ওরকম একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আঁকবে। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ যা মন চায় তাই হইতে পারে, শুধু একটা জিনিস হইতে পারবে নাকি, একটা জিনিস হইতে পারবে না, যেটা হলো তোমার টাইম তুমি কমাইতে পারবে না। যে অনেকজন যে ও লেভেলস এর একটা কোশ্চেন এরকম ছিল না, যে টাইমকে কি করছে, সে টাইম পাস করছে 5 সেকেন্ড, দেন আবার টাইমটাকে ব্যাকওয়ার্ড ডিরেকশনে নিয়ে এসে টাইমটাকে আবার 2 সেকেন্ডে নিয়ে গেছে। দেন আমাদের একটা গ্রাফ ছিল না কোশ্চেন পেপারে, যে জিজ্ঞাসা করছিল যে এই গ্রাফের মধ্যে মিস্টেক গুলা কি কি আছে ওগুলা পয়েন্ট আউট করতে। তো তাহলে ওখানের মধ্যে একটা ছিল যে টাইম ক্যান নট ডিক্রিজ। তো তাহলে ওরকম একটা জিনিস। ওকে, তো তাহলে দিজ আর দা ডিভিশনস। ওকে, সো এইগুলো হলো ডিভিশন গুলি গেল। এখন আমি ভেলোসিটি টাইম গ্রাফটা আঁকবো, ভালো কথা। এখন তোমাদের অ্যানসার গুলা ইউজ করে আমি ড্র করব। ওকে, এখন আমাকে এটার জন্য হেল্প করবা সাইমা। ওকে, সাইমা ফার্স্টে বলো, এইটা হলো সিচুয়েশন 1, এটা হলো সিচুয়েশন 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, সরি 10 দুইবার লিখলাম তো। ওকে, দিস ইজ 11, ভালো কথা। নাও সাইমা বলো, সিচুয়েশন 1 এ কি হচ্ছে, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ একটা হরাইজন্টাল লাইন, এটার মানে কি? সাইমা, সাইমা কি আসো? ওকে, চ্যাটে বলতেছে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে ওর আম্মু ওকে ডাক দিছে, সো তাহলে ওখানে চলে গেছে। তা এখন এখানের মধ্যে তাহলে কে অ্যানসার দিবা, এটা মারিয়া বলো। ওকে, মারিয়া বলো যে সিচুয়েশন 1 এ একটা হরাইজন্টাল লাইন, যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে একটা হরাইজন্টাল লাইন থাকা মানে কি, কেমন টাইপের মোশন এটা? Rest. রেস্টে আছে, রেস্টে থাকলে ভেলোসিটি কত হয়? 0. 0। সো তাহলে ভেলোসিটি টাইম গ্রাফটা কেমন হবে দেখতে, এরকম। ওকে, সো তাহলে ভেলোসিটি টাইম গ্রাফ এখানের মধ্যে 0। ওকে, ভালো কথা। সো ফার্স্ট এর পার্ট শেষ। এখন নাম্বার 2, নাম্বার 2 এর জন্য অ্যানসার দাও লাবিবা। নাম্বার 2 তে কি হইতেছে, একটা কার্ভড লাইন না, একটা কার্ভড লাইন এরকম ইনক্রিজ করতেছে, যে একটা কার্ভড লাইনের ট্যানজেন্ট কি করতেছে, আস্তে আস্তে তার স্টিফনেস বাড়তেছে। Increase করতেছে। সো তার মানে এখানে কি হচ্ছে, ভেলোসিটি Velocity বাড়তেছে। ভেলোসিটি ইজ ইনক্রিজিং। সো তাহলে ভেলোসিটি বাড়তেছে। সো এই যে ভেলোসিটি বাড়লো, ভালো কথা।
এরপরে নাম্বার 3 তে কি হয়েছে লাবিবা? স্টেশনারি হয়ে গেছে। আবার নাম্বার 3 তে স্টেশনারি আবার হরাইজন্টাল, সো তাহলে দিস ইজ अगेन স্টেশনারি। 0 তো তাহলে নাম্বার 3 এর আচ্ছা জন্য আচ্ছা আবার দাঁড়াও দাঁড়াও, সেকেন্ডটা ইয়ার সাথে কানেক্ট হবে না মানে? ওই তো কানেক্ট করবো এইসব পরে, আমরা প্রত্যেকটা পোর্শন আলাদা আলাদা করে আচ্ছা। আঁকতেছি আর কি। হ্যাঁ, এটা আমরা যেমনে মন চমনে আঁকছি, তো এর জন্য গ্রাফের মধ্যে ব্রেকটা ক্রিয়েট হয়েছে, আর নাইলে হইতো না। হ্যাঁ, আচ্ছা ওকে। তো তাহলে এখন লাবিবা নাম্বার 4 এ বলো কি হচ্ছে? কনস্ট্যান্ট ভেলোসিটি কনস্ট্যান্ট ভেলোসিটি, কিন্তু গ্রেডিয়েন্টটা কি পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ Gradient টা নেগেটিভ। negative. তো তাহলে দিস উইল বি কনস্ট্যান্ট বাট ইন দ্য নেগেটিভ অ্যাক্সিস, তাই না? যে হ্যাঁ। the velocity will be constant but in the negative axis। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? যেটা আঁকলাম নেগেটিভ এক্সিসে স্ট্রেট কেন হইলো এটা? স্ট্রেট কেন হলো? বিকজ দেখো নাম্বার 4 এ তো Constant লাইনটা তো velocity. স্ট্রেট, লাইন স্ট্রেট মানে কি তার গ্রেডিয়েন্টের ভ্যালু কনস্ট্যান্ট। হ্যাঁ এহসাস, একটা স্ট্রেট Line- লাইনের কি গ্রেডিয়েন্টের ভ্যালু কনস্ট্যান্ট না বলো? হ্যাঁ তো তাহলে তার গ্রেডিয়েন্টের ভ্যালু কনস্ট্যান্ট বাট ইট ইজ নেগেটিভ, সো তার মানে নেগেটিভ অ্যাক্সিসে একটা কনস্ট্যান্ট ভ্যালু। বুঝতে পারছো এখন? আচ্ছা হ্যাঁ। ভাইয়া নিচে নামছে বলে কি নেগেটিভ? হ্যাঁ হ্যাঁ, ওই যে স্লোপটা ডাউনওয়ার্ড, এরকম স্লোপ থাকলে নেগেটিভ স্লোপ, আর এরকম স্লোপ থাকলে পজিটিভ স্লোপ না, সো এর জন্য। যদি এই ফোন নাম্বারটা কার্ভ হইতো তাইলে কি ইয়া হইতো, এরকম হইতো? ওইটা আমরা দেখবো, কার বলা এরকম সামনে আরো সিচুয়েশন আছে, ওইসব আমরা আসবো। তার মানে ভাইয়া 5 নাম্বারটা পজিটিভ, কোনটা কোনটা? 5 নাম্বারটা। হ্যাঁ 5 নাম্বারটা, হ্যাঁ তুমি বলে দিছো কি 5 নাম্বারটা কি হবে? পজিটিভ বাট কনস্ট্যান্ট, তাই না? ভাই Positive. কনস্ট্যান্ট এটা কেমনে বুঝছি? লাইনটা কি স্ট্রেট নাকি কার্ভ? স্ট্রেট। স্ট্রেট, সো লাইন যদি স্ট্রেট হয় তো তার মানে গ্রেডিয়েন্ট হলো কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা আচ্ছা একটা স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট আর একটা কার্ভের গ্রেডিয়েন্ট চেঞ্জ হয়, এই ব্যাপারটা মাথায় রাখবা যে একটা স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট, সো তার মানে একটা স্ট্রেট লাইন দেখা মানে গ্রেডিয়েন্টের ভ্যালু কনস্ট্যান্ট হবে। এখন Constant. গ্রেডিয়েন্ট কি দিচ্ছে, পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ, সো তাহলে পজিটিভ অ্যাক্সিসে। এখন গ্রেডিয়েন্ট কি দেয়? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট ভেলোসিটি দেয়, সো তাহলে ভেলোসিটি পজিটিভ হবে। সো ভেলোসিটি পজিটিভ হবে কিন্তু কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কিভাবে বুঝলাম? বিকজ অফ স্ট্রেট লাইন। ওকে স্ট্রেট লাইন। ওকে, সো তাহলে এটা গেল না। নাম্বার 6 জাবের, নাম্বার 6 এ কি হচ্ছে? ভেলোসিটি কমতেছে। ভেলোসিটি ইজ ডিক্রিজিং। হাউ, কিভাবে বুঝলাম? যে ডিক্রিজিং স্লোপ, যে এখানের মধ্যে গ্রাফটা দেখো, যে এখানে যদি আমরা ট্যানজেন্ট গুলো গ্রেডিয়েন্ট আঁকি, কমতেছে। এখানের মধ্যে দেখো এটা কি, ফার্স্টে স্টিফনেস বেশি, স্টিফনেস একটু কমলো, স্টিফনেস আরো কমলো, দেন এখানে এসে স্টিফনেসটা কত হয়ে গেল? 0। সো তাহলে ভেলোসিটিটা কি করতেছে জাবের? ভেলোসিটিটা কমতেছে, কমে 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 কত হইছে ফাইনালি? 0। সো কমতে কমতে এখানে ফাইনালি কত হইছে? 0 হইছে। বুঝতে পারছো সবাই? ইয়েস। কারো যদি কোনো কনফিউশন থাকে এগুলা কিন্তু বলতে হবে, এগুলা কিন্তু গ্রাফের আমাদের রিভিউটা করতেছি এখন। ওকে, জেবা বুঝতেছো সব? হ্যাঁ ভাইয়া। ওকে, দেন নাম্বার 7। নাম্বার 7 এখন সাইমা চলে আসছে। সাইমা বলো। এখানের মধ্যে দেখো সাইমা, এতক্ষণ আমরা কি করছি? ফার্স্টে নাম্বার 1 সিচুয়েশন দেখো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে। নাম্বার 1 এ কি একটা হরাইজন্টাল স্ট্রেট লাইন না ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের মধ্যে? সাইমা এবার কি সাইমার বাপরে ডাক দিছে? আবার গেছি গিয়া, ইয়াল্লাহ, এর কোশ্চেন করলেই সমস্যা। আচ্ছা ঠিক আছে, সো তাহলে নাবিল বলো। নাবিল নাম্বার 7 এ কি হচ্ছে বলো তো? দাঁড়ান স্যার। স্যার ওই যে স্যার ডিসটেন্স এতে আছে স্যার, ডিসটেন্স তো স্টপে আছে রাইট? হ্যাঁ, ডিসটেন্স তো চেঞ্জ হচ্ছে না, তো তার মানে ইট ইজ এট রেস্ট। সো তার মানে 7 এ ভেলোসিটি কত? ভেলোসিটি 0। এইটাই, সো 7 এ ভেলোসিটিটা কত? 0। ওকে, এখন 8 নম্বরে কি হচ্ছে এটা এহসাস বলো। আরে ভাই রে ভাই, আচ্ছা ঠিক আছে। এইটা তো ডিসটেন্স যাচ্ছে যাচ্ছে যেতে যেতে নেগেটিভে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ গেল। সো আচ্ছা, তো ভেলোসিটিটা
ফার্স্টে নেগেটিভে তো কিভাবে বলবা থাকবে। আমি তোমাকে, হ্যাঁ তুমি ঠিক দিকেই যাইতেছো, আমি তোমাকে থট প্রসেসটা বলে দেই যে অ্যাকচুয়ালি কিভাবে চিন্তা করলে তাড়াতাড়ি তুমি অ্যানসার পেয়ে যাবে, অলওয়েজ রাইট অ্যানসার পাবা। কিভাবে চিন্তা করবা দেখো, মনে করো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম নাম্বার 1 সিচুয়েশনে কি হচ্ছে, তুমি ফার্স্টেই দেখবা গ্রাফটাকে স্ট্রেট নাকি কার্ভ, স্ট্রেট, ওকে, তো তার মানে ভেলোসিটি হবে কনস্ট্যান্ট। ফার্স্ট কথা যে গ্রাফ স্ট্রেট মানে ভেলোসিটি আচ্ছা। কনস্ট্যান্ট। এখন দেখবো যে গ্রাফের স্লোপটা কি জিরো, গ্রাফের স্লোপটা কি পজিটিভ নাকি গ্রাফের স্লোপটা কি নেগেটিভ। হ্যাঁ, সো তাহলে নাম্বার 1 এ গ্রাফের স্লোপ হলো 0, সো তার মানে ভেলোসিটি কনস্ট্যান্ট এন্ড ভ্যালুটা কত 0, সো তাহলে নাম্বার 1 এর জন্য 0 বলছে এইভাবে। এখন তাহলে তোমাকে যে 8 নাম্বারের কথা জিজ্ঞাসা করলাম, তুমি তাহলে কি করবা, ফার্স্টে চিন্তা করবা 8 নাম্বারে দেখবা যে গ্রাফটা কি স্ট্রেট নাকি কার্ভ, বলো। স্ট্রেট। স্ট্রেট, সো গ্রাফটা স্ট্রেট মানে ভেলোসিটি কনস্ট্যান্ট, একটা ব্যাপার তুমি ফার্স্টে বের করে ফেলছো, ওকে। এখন স্ট্রেট ভালো কথা, এখন তার স্লোপটা কি 0, পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ, সো তার মানে ভেলোসিটি উইল বি নেগেটিভ বাট কনস্ট্যান্ট। সো তাহলে আমাদের অ্যানসার হয়ে গেছে যে দ্য ভেলোসিটি উইল বি নেগেটিভ বাট কনস্ট্যান্ট। সো তাহলে নেগেটিভ অ্যাক্সিসে কনস্ট্যান্ট ভেলোসিটি, বুঝতে পারছো? এসাস ভাইয়া সিচুয়েশন 8 এর লাইনটা তো পজিটিভ অ্যাক্সিসে আছে। পজিটিভ, এই যে সিচুয়েশন 4টা দেখো রিক্তি, সিচুয়েশন 4টা তো পুরাটাই পজিটিভ অ্যাক্সিসে আছে, বাট স্টিল দ্য ভেলোসিটি ইজ নেগেটিভ। ওয়াই? বিকজ দ্য স্লোপ ইজ নেগেটিভ। ডিক্রিজ করতেছে। হ্যাঁ, ইট ডাজ নট ডিপেন্ড যে তোমার ডিসপ্লেসমেন্ট পজিটিভ আছে নাকি নেগেটিভ আছে। হ্যাঁ, এটা ডিপেন্ড করতেছে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপটার কি অবস্থা, বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। ওকে, সো তাহলে এই ব্যাপারটা গেল। আদিবকে বুঝছো কি বললাম যে গ্রাফের স্লোপটা নিয়ে কিভাবে তুমি চিন্তা করবা? আচ্ছা ভাই, একটা মানে আউট অফ টপিক কোশ্চেন ছিল যে মানে ডিসপ্লেসমেন্টই না নেগেটিভ হয়, ডিসটেন্স কেমনে নেগেটিভ হয়? এটা তো ডিসপ্লেসমেন্ট। ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা, সরি, হ্যাঁ ডিসপ্লেসমেন্ট। ওকে, আচ্ছা, সো তাহলে এখন রিক্তি যেহেতু কোশ্চেনটা করলে, রিক্তিকে জিজ্ঞাসা করি কোশ্চেন সিচুয়েশন 9। হ্যাঁ, রিক্তি বলো সিচুয়েশন 9 এ ফার্স্টে গ্রাফটাকে স্ট্রেট নাকি কার্ভ? স্ট্রেট। স্ট্রেট, সো তার মানে ভেলোসিটি কি কনস্ট্যান্ট নাকি চেঞ্জ হবে? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট, সো ফার্স্টে বের করে ফেললাম ভেলোসিটি কনস্ট্যান্ট, ভালো কথা। এখন স্লোপটা কি 0, পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। পজিটিভ স্লোপ, সো তার মানে দ্য ভেলোসিটি উইল বি কনস্ট্যান্ট ইন দ্য পজিটিভ অ্যাক্সিস। সো তাহলে দ্য ভেলোসিটি ইজ, সরি কোন জায়গায় রাখলাম, 9 এ আছে ভুলে, সরি। সো দ্য ভেলোসিটি উইল বি কনস্ট্যান্ট বাট ইন দ্য পজিটিভ অ্যাক্সিস, বুঝতে পারছো রিক্তি? হ্যাঁ বুঝছি। ওকে, এখন সিচুয়েশন 10, এটার জন্য কে বলবা? এটার জন্য ফাহিম বলো। ফাহিম বলো সিচুয়েশন 10 এ ফার্স্টে গ্রাফটাকে স্ট্রেট নাকি কার্ভ? ফার্স্ট স্ট্রেট। গ্রাফটা হলো স্ট্রেট, ওকে ভালো কথা। সো তাহলে স্ট্রেট মানে কি ভেলোসিটি কনস্ট্যান্ট নাকি চেঞ্জ হবে? দাগতে হবে ভাই, ভেলোসিটি মানে ভেলোসিটি টি এর ওই দাগের মধ্যে, এই তো টি এর দাগের মধ্যে হবে যে ভেলোসিটি কনস্ট্যান্ট এন্ড স্লোপটা হলো পজিটিভ না নেগেটিভ না, স্লোপ কত 0, সো তাহলে দ্য ভেলোসিটি উইল বি 0 এন্ড কনস্ট্যান্ট। সো তাহলে টাইম অ্যাক্সিস ঘেঁষে একটা লাইন আসবে, ওকে। এন্ড ফাইনালি নাম্বার 11, এটার জন্য অ্যানসার বলবা কে? এটার জন্য অ্যানসার বলবা শুভাশিস। শুভাশিস বলো নাম্বার 11। নাম্বার 11 এর সিচুয়েশনটা কি, স্ট্রেট নাকি কার্ভ? হ্যাঁ কার্ভ ভাইয়া। কার্ভ, সো তার মানে ভেলোসিটি কি কনস্ট্যান্ট নাকি চেঞ্জ হবে? চেঞ্জিং হচ্ছে। চেঞ্জিং হবে, ভেরি গুড। স্ট্রেট থাকলে কনস্ট্যান্ট, কার্ভ থাকলে চেঞ্জিং হবে, ভালো কথা। সো এখন এখানের মধ্যে তোমার প্রথমে ট্যানজেন্টের ভ্যালুটা কি বেশি নাকি কম? ট্যানজেন্টের স্টিফনেসটা বেশি। হ্যাঁ আস্তে আস্তে কমতেছে। আস্তে আস্তে ট্যানজেন্টের স্টিফনেস কমতেছে, কমতে কমতে কত হইছে? 0। 0 তো চলে আসছে, হ্যাঁ ভেলোসিটি টার্ন 0। সো তাহলে হোয়াট ইজ হ্যাপেনিং, যে ভেলোসিটি প্রথমে হলো পজিটিভ বিকজ স্লোপটা হলো পজিটিভ, ওকে। ভেলোসিটি ফার্স্টে হলো পজিটিভ আছে, দেন ভেলোসিটিটা পজিটিভ ভেলোসিটি কমতে 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 কত হয়ে গেল? 0 হয়ে গেল, তাই না শুভাশিস? হ্যাঁ হ্যাঁ। সো তাহলে দ্য ভেলোসিটি উইল ডিক্রিজ ইন দিস ওয়ে, ডিক্রিজ করে করে কত হলো? 0, জাস্ট লাইক সিচুয়েশন 6। যে সিচুয়েশন 6 এ কি ছিল দেখছো? সেম কার্ভ না?
হ্যাঁ হ্যাঁ 6 এর যে হ্যাঁ same। সিচুয়েশন 11 আর সিচুয়েশন 6 তো একদম সেম, যে সিচুয়েশন 6 আর সিচুয়েশন 11 এ দা অবজেক্ট ইজ ডিসিলারেটিং, তাই না? যে ডিসিলারেটিং টু রেস্ট। বুঝতে পারছো এখন সবাই যে কিভাবে আমাদের একটা যে কোন একটা র‍্যান্ডম ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দিয়ে দিলেও আমরা কি করতে পারবো, যে কোন একটা র‍্যান্ডম ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দিয়ে দেওয়ার পরেও আমরা ওইটাকে এরকম সিচুয়েশন বাই সিচুয়েশন এমন ভাগ করে এরকম ব্রেক গুলা ক্রিয়েট হয়েছে কেন? বিকজ আমরা এটাকে লজিক ভেবে আঁকি নাই, আমরা শুধু আমাদের কোন শেপের জন্য কেমন হবে ওইভাবে আঁকছি। আর নাইলে পরে ব্যাপারটা কি হইতেছে, অবজেক্টটা রেস্টে আছে, ভেলোসিটি বাড়লো, আবার হঠাৎ করে রেস্টে চলে আসছে, এরপর আবার রেস্ট থেকে কি হয়েছে, হঠাৎ করে একটা নেগেটিভ কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতেছে, এরপর আবার কি হয়েছে, একটা হঠাৎ করে নেগেটিভ ভেলোসিটি থেকে একটা পজিটিভ ভেলোসিটিতে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতেছে। এরপরে এই জায়গাটা লজিক্যাল যে এখানের মধ্যে ওই কনস্ট্যান্ট ভেলোসিটি থেকে ডিসিলারেট করে করে জিরোতে আসছে, দেন রেস্টে গেল, দেন এই রেস্ট থেকে হঠাৎ করে আবার ভেলোসিটি কি হয়ে গেছে, নেগেটিভ কনস্ট্যান্ট, এরপর আবার ভেলোসিটি কি হয়েছে, এক লাফে নেগেটিভ কনস্ট্যান্ট থেকে পজিটিভ কনস্ট্যান্ট, এরপর পজিটিভ কনস্ট্যান্ট থেকে কোনো ডিসিলারেশন নাই, কিছু নাই, হঠাৎ করে আবার কি হয়ে গেল, জিরো হয়ে গেল, এরপর আবার জিরো ভেলোসিটি থেকে হঠাৎ করে ভেলোসিটি বেশি, দেন ওইটা আবার কমতে কমতে কত হয়েছে, জিরো হয়েছে। সো এটা আমরা শুধু বুঝানোর জন্য যে কোন শেপের জন্য, যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের শেপ কেমন হইলে ভেলোসিটি টাইম গ্রাফের শেপ কেমন হয়, এটা বুঝানোর জন্য গ্রাফটা আঁকছি। নরমালি এত বেশি অ্যাব্রাপ্ট ব্রেক থাকবে না গ্রাফের মধ্যে, বাট স্টিল তোমাদেরকে লজিকটা বুঝানোর জন্য। তোমরা কি ব্যাপারটা বুঝছো যে অ্যাকচুয়ালি আমাদের ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, যে কোনো একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেওয়া থাকলে যে আমরা ওইটা থেকে কি করতে পারবো, ভেলোসিটি টাইম গ্রাফ আঁকতে পারবো। ওকে, নাও উই ক্যান ডু অ্যানাদার থিং, যে অ্যাসেলারেশন টাইম গ্রাফটা তো রাগ করবে না তাকে যদি না আঁকি, সো অ্যাসেলারেশন টাইম গ্রাফটাও এঁকে ফেলি। আর সাইমার তো আজকে হঠাৎ ইন্টারনেটে কেন এরকম প্রবলেম দিতেছে বুঝতেছি না, একটু পর পর মিটিং থেকে বের হয়ে যাইতেছে। ওকে, সো নাও এখানের জন্য অ্যাসেলারেশন টাইম গ্রাফটা আমরা আঁকবো। y axis এ অ্যাসেলারেশন যার ইউনিট হলো মিটার পার সেকেন্ড স্কয়ার, আর x axis এ হলো টাইম যার ইউনিট হলো সেকেন্ড। ওকে, নাও এখানের জন্য আমরা গ্রাফটা আঁকি। ফার্স্ট ওই ব্রোকেন লাইনগুলো এখানে কন্টিনিউ করে দেই, ব্রোকেন লাইনগুলো কন্টিনিউ করে দেই যেন আমাদের সিচুয়েশন টু সিচুয়েশন আমরা গ্রাফগুলো দেখতে পারি। ওকে, ওকে, আচ্ছা এটা হাত দিয়ে নরমালি আঁকতে পারবো, এতটুকু বাঁকা তেরা হইলে সমস্যা না। ওকে, আঁকা শেষ। এখন আমরা ভেলোসিটি টাইম গ্রাফটা আঁকি। কেমন হবে? ফার্স্টে ভেলোসিটি জিরো এন্ড কনস্ট্যান্ট। ফার্স্টের একটা ব্যাপার বলো এটা, আচ্ছা এটা আমি বলে দেই যে অ্যাসেলারেশন কি। অ্যাসেলারেশনের ডেফিনেশন হলো রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি। হ্যাঁ, তো তার মানে ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয় অ্যাসেলারেশন হবে কত? জিরো, তাই না? যে ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয় অ্যাসেলারেশন হবে জিরো। ভেরি গুড। সো তাহলে ভেলোসিটি এইখানে কনস্ট্যান্ট, এই যে নাম্বার 1 এ কনস্ট্যান্ট, নাম্বার 2 তে কনস্ট্যান্ট, নাম্বার 3 তে কনস্ট্যান্ট, নাম্বার 4 এ কনস্ট্যান্ট, নাম্বার এটা কত 4, এটা 5, এটা 6, 6 এ কনস্ট্যান্ট, 7 এ কনস্ট্যান্ট, 8 এ কনস্ট্যান্ট, 9 এ কনস্ট্যান্ট। সো তাহলে এগুলো সবগুলো জায়গায় অ্যাসেলারেশন কত হবে? জিরো। সো তাহলে এগুলো সবগুলো জায়গায় অ্যাসেলারেশন হবে জিরো। 1 এ 0, এই 2 আমি এখানে 2 লিখছি কেন? ধরো 1 2 ভুলে গেছি। এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5। ই আল্লাহ, লজ্জা। না ভাই, এটা হয়, সমস্যা নেই, আমারও হয়। ঠিক আছে, ওকে ওকে। সো তাহলে নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 7, নাম্বার 8, নাম্বার 9, আরে নাম্বার 10, এগুলো সবগুলো জায়গার জন্য কি অ্যাসেলারেশন হলো জিরো। ওকে, ভালো কথা। নাও হোয়াট অ্যাবাউট দ্য রেস্ট অফ দ্য পজিশনস? এই জায়গায় এইখানের মধ্যে কি হচ্ছে? ভেলোসিটিটা বাড়তেছে।
আচ্ছা হ্যাঁ velocity is increasing which means the object is accelerating or decelerating accelerating সো তাহলে এখানের জন্য গ্রাফটা কি হবে অ্যাসেলারেশনের পজিটিভ অ্যাক্সিসে একটা হরাইজন্টাল লাইন কেন হরাইজন্টাল লাইন আঁকলাম ফার্স্টে দেখো ভেলোসিটি টাইম গ্রাফটা কি স্ট্রেট নাকি কার্ভ স্ট্রেট velocity time গ্রাফটা হলো স্ট্রেট সো তার মানে অ্যাসেলারেশন ইজ কনস্ট্যান্ট ওকে তো তাহলে অ্যাসেলারেশনের ভ্যালু কনস্ট্যান্ট নাও এই সিচুয়েশনটার জন্য এটাতে কি হচ্ছে ভেলোসিটি বাড়তেছে নাকি কমতেছে 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 সো তার মানে অবজেক্টটা কি অ্যাসেলারেট করতেছে নাকি ডিসেলারেট করতেছে ডিসেলারেট ডিসেলারেশন মানে কি নেগেটিভ অ্যাসেলারেশন তাই না বুঝতে পারতেছো কি বলতেছি এন্ড ফাইনালি লাস্ট সিচুয়েশন 11 এই দুইটা সিচুয়েশন তো একদম সেম তাই না তো তাহলে এখানের জন্য আমাদের কি হবে নেগেটিভ অ্যাক্সিসে অ্যাসেলারেশন তো তাহলে অ্যাসেলারেশন টাইম গ্রাফটা হলো বোধহয় একটা বোগাস একটা গ্রাফ 0 পজিটিভ 0 0 0 নেগেটিভ 0 0 0 0 0 নেগেটিভ শেষ এটা হলো আমাদের অ্যাসেলারেশন টাইম গ্রাফ বুঝতে পারছো তো তাহলে এই যে ফার্স্টে আমি যে হ্যাঁ বলো ভেলোসিটি টাইম গ্রাফ কার্ভ হওয়ার জন্য আমার ডিসটেন্স মানে ডিসপ্লেসমেন্টে কি লাগতো ভেলোসিটি টাইম গ্রাফটা কার্ভ হওয়ার জন্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের কার্ভটা আরো বেশি হওয়া লাগতো এখানে অ্যাকচুয়ালি আমাদের যেহেতু কোনো ভ্যালু দেওয়া নাই বুঝছো এসাস ভালো একটা কোশ্চেন করছো যে ভেলোসিটি টাইম গ্রাফটা কার্ভ কখন হবে হ্যাঁ ভেলোসিটি টাইম গ্রাফটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ কেমন শেপ হলে ভেলোসিটি টাইম গ্রাফটা কার্ভ হবে এখানের মধ্যে ব্যাপারটা দেখো তোমার ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে কার্ভ আছে মানে কি ভেলোসিটি চেঞ্জ হচ্ছে এখন ভেলোসিটিটা কি কনস্ট্যান্ট রেটে চেঞ্জ হচ্ছে নাকি ভেলোসিটিটা অ্যাব্রাপ্ট ওয়েতে চেঞ্জ হইতেছে এই ব্যাপারটা কিন্তু আমাদের যতক্ষণ না পর্যন্ত আমাদের কাছে ভ্যালু দেওয়া থাকবে হ্যাঁ এসাস যতক্ষণ না পর্যন্ত আমাদের কাছে ভ্যালু দেওয়া থাকবে বা কোনো মোশন এক্সপ্লেইন করা থাকবে ততক্ষণ পর্যন্ত উই উইল অ্যাজিউম হ্যাঁ উই উইল রেডিলি অ্যাজিউম যে দ্য ভেলোসিটি ইজ চেঞ্জিং এট আ কনস্ট্যান্ট রেট যে আমরা অ্যাসেলারেশনটাকে কনস্ট্যান্ট ধরে দেন ভেলোসিটিটাকে ওরকম চেঞ্জ করাই বুঝছো আচ্ছা আচ্ছা এসাস হ্যাঁ যে যদি আমাদেরকে ভ্যালু দিয়ে দিত তাহলে আমরা বুঝতাম যে যদি আমাদেরকে ভ্যালু দিয়ে দিত তাহলে আমরা বুঝতাম যে ভেলোসিটিটা কি তাড়াতাড়ি বাড়তেছে নাকি আস্তে আস্তে বাড়তেছে নাকি কনস্ট্যান্ট রেটে বাড়তেছে হ্যাঁ আর ভ্যালু ছাড়া আমাদের কাছে এটা বোঝা পসিবল না শুধু কার্ভের শেপ দোনোটা একই দেখ কার্ভের শেপের দোনোটা একই কিন্তু তোমার যদি কি হয় যদি তোমার একটা অবজেক্টের অ্যাসেলারেশনটাও চেঞ্জ হইতে থাকে হ্যাঁ একটা অবজেক্টের যদি অ্যাসেলারেশনটাও চেঞ্জ হইতে থাকে সো তাহলে কি হবে তার ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের ভ্যালু দেওয়া ছাড়া ওই জিনিসটা আমাদের বোঝা কষ্ট ঠিক আছে সেটা একটা ভালো একটা কোশ্চেন করছো ভ্যালিড একটা কোশ্চেন ওকে সো তাহলে কারো কি এখন এটা নিয়ে কোনো কনফিউশন আছে যে আমাদের ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ যেমন ইচ্ছে ওরকম শেপ দেখ আমরা ওগুলার করেসপন্ডিং কি করতে পারবো ভেলোসিটি টাইম গ্রাফ অ্যাসেলারেশন টাইম গ্রাফ আঁকতে পারবো না মনে করো সেম জিনিস আমি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ না দিয়ে ফার্স্টে আমি ভেলোসিটি টাইম গ্রাফটা দিলাম আমি ফার্স্টে কি করলাম তোমাদেরকে ভেলোসিটি টাইম গ্রাফটা দিলাম সো তাহলে কি তোমরা এই ভেলোসিটি টাইম গ্রাফের করেসপন্ডিং ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আঁকতে পারবা না হ্যাঁ এসাস হ্যাঁ বস সো তাহলে এইভাবে আমরা জানি যে ভেলোসিটি টাইম গ্রাফের শেপ কেমন হলে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের শেপ কেমন হয় আর ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের শেপ কেমন হলে ভেলোসিটি টাইম গ্রাফের শেপ কেমন হয় সো ওইভাবে করে আমরা মোশন গুলাকে ফার্স্টে লজিক্যালি চিন্তা করে দেন আমাদের কার্ভের শেপ গুলো দিয়ে দিব ক্লিয়ার হইছে সবার জি রিক্তি বুঝতে পারছো আচ্ছা হ্যাঁ ভাইয়া বুঝছি ওকে হ্যাঁ বলো সুভাষিস ভাই বলছি কি আমরা তো এখন যেটা করলাম এটা তো হ্যাঁ। যে ভেলোসিটি থেকে ডাইরেক্টলি অ্যাক্সেলারেশনের মানে অ্যাক্সেলারেশনে বের করতে পারলাম গ্রাফ থেকে এখন হ্যাঁ। যদি সিচুয়েশনটা যদি এরকম হয় যে ফ্রম ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থেকে অ্যাক্সেলারেশন টাইম গ্রাফে মানে বুঝতে পারবো কিভাবে এটা বুঝতে পারবা কিভাবে এখানে দেখো ওকে ভালো কথা সো এখন তুমি এখানের মধ্যে কি করবা এই ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের করেসপন্ডিং অ্যাসেলারেশন টাইম গ্রাফ কেমন হবে তোমাকে ভেলোসিটি টাইম গ্রাফ আঁকতে বলে না ডাইরেক্টলি বললো যে তুমি এই ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ ইউজ করে অ্যাসেলারেশন টাইম গ্রাফ আঁকো ওকে ভেরি গুড সো লেটস সি হোয়াট উই ক্যান ডু আমরা উপরে অ্যাসেলারেশন টাইম গ্রাফটা এঁকে দেখাবো ওকে আমরা উপরে অ্যাসেলারেশন টাইম গ্রাফটা এঁকে দেখাবো সবকিছুই সেম ওয়েতে
দেখো শুভাশিস কি হয় যে আমরা এই ব্রোকেন লাইন গুলাকে এরকম নিব, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের ব্রেক গুলা থেকে আমরা ব্রোকেন লাইন গুলো এমন নিতেছি। হ্যাঁ ওকে, ব্রোকেন লাইন গুলা তাড়াতাড়ি এঁকে ফেলি। ওকে, নাও ডান। এখন এখানের মধ্যে দেখো সিচুয়েশন 1, হোয়াট ইজ হ্যাপেনিং? দ্য অবজেক্ট ইজ এট রেস্ট। হ্যাঁ, the object is at rest, so তাহলে the acceleration will be what? 0। The acceleration will be 0. Okay, x axis দিয়ে একটা লাইন হবে। yes, x axis দিয়ে একটা লাইন হবে। ওকে, আঁকলাম। এর পরেরটার জন্য এরকম শেপের কার্ভ যে আস্তে আস্তে ট্যানজেন্ট বাড়তেছে, which means the object is accelerating, তাই না? সো তার মানে accelerating মানে কি? The acceleration will be on the positive axis. হ্যাঁ শুভাশিস, এরপরে আবার নাম্বার 3 তে কি হচ্ছে? হরাইজন্টাল লাইন। তো তার মানে the object is at rest, সো তার মানে acceleration কত হবে? 0। বুঝতে পারছো? একটা কোশ্চেন ছিল, মানে একটা কনফিউশন ছিল। কোনটা? বলছি কি মানে এই সেকেন্ড পার্টে এখানে তো অ্যাক্সেলারেশনটা মানে ভ্যারি করতে পারে না, এখানে যে কার্ভটা যেভাবে ইনক্রিজ করছে। এইটাই তো তোমাকে বললাম মাত্র, এসএস যে জিজ্ঞাসা করলে এই জিনিসটাই বললাম যে as long as we are not supplied or provided with any values of displacement and time, আমাদের কাছে যদি কোনো ভ্যালু না থাকে we will assume যে অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট হবে। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ভাই এখানে ওকে, দেন নাম্বার 3 এর জন্য কি হবে? 0। নাম্বার 4 এর জন্য কি? গ্রাফটা স্ট্রেইট নাকি কার্ভ? 4 এর জন্য স্ট্রেইট। তো গ্রাফ স্ট্রেইট মানে ভেলোসিটি কনস্ট্যান্ট মানে অ্যাক্সেলারেশন 0। ওকে, হ্যাঁ ভাই। দেন নাম্বার 5 এর জন্য কি? গ্রাফটা স্ট্রেইট নাকি কার্ভ? স্ট্রেইট। সো তাহলে এখানের জন্য ভেলোসিটি কনস্ট্যান্ট মানে অ্যাক্সেলারেশন 0। ওকে, দেন নাম্বার 6 এ কি? স্ট্রেইট নাকি কার্ভ? কার্ভ হইছে। কার্ভ। এখানে কি ভেলোসিটি কি বলে? এখানে কি ট্যানজেন্ট বাড়তেছে নাকি কমতেছে? কমতেছে। সো তাহলে ইট উইল বি নেগেটিভ অ্যাক্সেলারেশন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এরপরে নাম্বার 7 এ স্ট্রেইট নাকি কার্ভ? স্ট্রেইট আছে। স্ট্রেইট। সো তাহলে এটার জন্য কি হবে? 0 অ্যাক্সেলারেশন। দেন নাম্বার 8 এর জন্য কি হবে? স্ট্রেইট নাকি কার্ভ? স্ট্রেইট। সো তাহলে এখানের জন্য 0। নাম্বার 9 এর জন্য স্ট্রেইট নাকি কার্ভ? তোমার কথা আস্তে আস্তে কেন যেন ডিসটেন্স বাইরে যাইতেছে, অনেক দূরে থেকে আসতেছে কথা, এমন লাগে। শুভশেষ, এটা সমস্যা থাকতে পারে। ওকে, সো তাহলে নাম্বার 9 এর জন্য কি? স্ট্রেইট নাকি কার্ভ? ভাই স্ট্রেইট। ওকে, নাম্বার 10 সেম স্ট্রেইট। নাম্বার 11 কার্ভ। কার্ভ। এখানে কি ভেলোসিটি বাড়তেছে নাকি কমতেছে? কমতেছে। ওকে, সো নাও শুভাশিস, তুমি কি এখন বুঝতে পারছো যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থেকেও যে আমরা ডাইরেক্টলি অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ আঁকতে পারি? হ্যাঁ ভাই এখন ক্লিয়ার, কনফিউশন ওকে, ক্লিয়ার। কিন্তু একটা জিনিস দেখো, the reason why the acceleration time graph is not that widely used, হ্যাঁ, the reason why the acceleration time graph is not that widely used, কেন? দেখো এই যে acceleration time গ্রাফটা, মনে করো তোমাকে আমি acceleration time গ্রাফটা দিলাম, দেন বললাম যে তুমি এটার করেসপন্ডিং ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ বা তুমি এটার করেসপন্ডিং ভেলোসিটি টাইম গ্রাফ একে দেখাও। এখন এখানের মধ্যে তোমার অ্যাক্সেলারেশন 0, এখানের মধ্যে অ্যাক্সেলারেশন 0 0 0 0 0 0 0। এখন এই অ্যাক্সেলারেশন 0 সময় ভেলোসিটি ছিল কনস্ট্যান্ট, এই অ্যাক্সেলারেশন 0 সময় ভেলোসিটি ছিল কনস্ট্যান্ট। ভালো কথা কি বলে? ভেলোসিটি ছিল 0, এই অ্যাক্সেলারেশন 0 ভেলোসিটি 0, এই অ্যাক্সেলারেশন 0 ভেলোসিটি 0। কিন্তু এই যে অ্যাক্সেলারেশনটা 0, এখানে কি ভেলোসিটিটা কি 0 আছে নাকি ভেলোসিটিটা এখানে চেঞ্জ হইতেছে? চেঞ্জ হচ্ছে। এখানের মধ্যে ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে না, ভেলোসিটি কনস্ট্যান্ট আছে, কিন্তু কি ভেলোসিটিটা আমাদের 1 আর 3 এর যে ভেলোসিটি, দেখো শুভাশিস, 1 এ ভেলোসিটি 0, 3 তে ভেলোসিটি 0, 4 এ কি ভেলোসিটিটা 0? 4 এ ভেলোসিটি 0, ভেলোসিটি ইজ নেগেটিভ। কিন্তু ভেলোসিটি কি নেগেটিভ নাকি পজিটিভ এইটা বুঝার কিন্তু ওয়ে নাই, যে জাস্ট যদি
অ্যাসেলারেশন টাইম গ্রাফটা দেখি, হ্যাঁ জাস্ট যদি অ্যাসেলারেশন টাইম গ্রাফটা দেখি দেন উই হ্যাভ নো আইডিয়া যে এখানে সে কি করতেছে, সে কি রেস্টে আছে, সে কি সারাক্ষণ কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে, সে কি নেগেটিভ ডিরেকশনে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে নাকি পজিটিভ ডিরেকশনে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে, উই হ্যাভ নো আইডিয়া। বুঝতে পারছো? সো এর জন্য অ্যাসেলারেশন টাইম গ্রাফটা এত ওয়াইডলি ইউজ করা হয় নাই। যে এখানে দেখো নাম্বার 5 এ কি করতেছে, the velocity is constant in the positive direction but the acceleration is 0. so এই সিচুয়েশন আর এই সিচুয়েশন এই দুইটাতে একদম পুরা ড্রাস্টিক্যালি আলাদা। একটা পজিটিভ অ্যাক্সিসে কনস্ট্যান্ট ভেলোসিটি, একটা নেগেটিভ অ্যাক্সিসে কনস্ট্যান্ট ভেলোসিটি। এখানের মধ্যে ভেলোসিটি হলো 0 কিন্তু প্রত্যেকটার জন্য অ্যাসেলারেশন টাইম গ্রাফে কি 0 অ্যাসেলারেশন। সো তাহলে এখান থেকে কি আমরা এত ইম্পর্টেন্ট কোন ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারতেছি না ভাইয়া, ইররিলেভেন্ট। তাহলে এর জন্য আমাদের অ্যাসেলারেশন টাইম গ্রাফটা এত বেশি ওয়াইডলি ইউজ করা হয় না। বুঝতে পারছো সবাই আইডিয়াটা? নাবিল? জি স্যার। ওকে, সো তাহলে দিস ইজ মোর অর লেস দা রিভিউ অন গ্রাফস, যে তোমাদেরকে প্রত্যেকটা ডিফারেন্ট শেপে কিন্তু আমি যে প্রত্যেকটা ডিফারেন্ট সিচুয়েশন, যে কনস্ট্যান্ট ভেলোসিটি, জিরো ভেলোসিটি, accelerating, decelerating, moving in the negative direction, moving in the positive direction, সবগুলা সিচুয়েশনে কিন্তু এখানের মধ্যে শো করানো হয়ে গেছে। দেখছো সবগুলা সিচুয়েশন এখানের মধ্যে শো করানো হয়ে গেছে। সো all you have to do is break the graph into several segment, যে যেখানে তোমার ব্রেক হইছে গ্রাফের মধ্যে, horizontal line then curve. সো horizontal line আর কার্ভের মধ্যে একটা ব্রেক আঁকবা, দেন কার্ভ আর একটা horizontal line, সো ওখানে একটা ব্রেক। ওকে, এরপরে হরাইজন্টাল লাইন দেন একটা ডাউন স্লোপিং লাইন। সো তাহলে হরাইজন্টাল লাইন আর ডাউন স্লোপিং লাইনের মধ্যে একটা ব্রেক, ডাউন স্লোপিং লাইন, আপ স্লোপিং লাইন, সো তার মধ্যে একটা ব্রেক। সো তাহলে ডিফারেন্ট জায়গায় ব্রেক গুলা দিয়ে দেন ইউ উইল ইউজ ইওর লজিক যে মোশন কোনটাতে কি রিপ্রেজেন্ট করা হচ্ছে, দেন ইউ সিম্পলি স্কেচ দ্য গ্রাফ। বুঝতে পারছো সবাই? জেরিন? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে আই হোপ গ্রাফ নিয়ে আর কারো কোনো কোশ্চেন থাকার কথা না। স্টিল তোমাদের যে একটা গ্রাফের একটা ভিডিও দিছি না, একটা গ্রাফের আরেকটা কিন্তু ওই যে খান একাডেমির মতো যে অর্গানিক কেমিস্ট্রি টিউটর নামের একজনের ইউটিউব চ্যানেল আছে, ওখানের ভিডিও তোমাদেরকে দিছিলাম গ্রাফের দেখার জন্য 48 মিনিটস এর একটা ভিডিও। ওই ভিডিওটা পুরোটা দেখবো, ওখানের মধ্যে সবকিছু একদম ডিটেইলড ওয়েতে লেখা আছে, হ্যাঁ যে সবকিছু একদম স্টেপ বাই স্টেপ বুঝানো আছে। ওইটা দেখলে পরে তোমাদের অনেক কিছু ক্লিয়ার হবে রিভিশনের জন্য। বুঝতে পারছো? শাফি কি সব ক্লিয়ার হয়েছে তোমার? শাফি? শাফির কি মাইক নষ্ট? আচ্ছা ঠিক আছে, সো তাহলে এইটা ছিল আমাদের মোশন গ্রাফের একটা রিভিউ এন্ড সুভাত ইকুয়েশন এন্ড এইসব, এগুলা তো তোমাদের পারা উচিত। যে সুভাত ইকুয়েশন তো আমরা এরকম এক্সারসাইজ কোশ্চেন, যে চেক পয়েন্ট কোশ্চেন গুলো সব সলভ করাই দিছি না। সো আই হোপ তোমাদের এগুলা রিলেটেড কোনো প্রবলেম হবে না। এন্ড কম্পোনেন্টের যে ম্যাথ গুলা দিব, কম্পোনেন্টের তোমাদের একটা টাইপ অফ ইয়ে করানো বাকি, হ্যাঁ একটা টাইপ অফ কম্পোনেন্ট করানো বাকি, যে ইনক্লাইন্ড প্লেন। বুঝছো? যে ইনক্লাইন্ড প্লেনের জন্য কম্পোনেন্ট কিভাবে বের করতে হয় ওইটা দেখানো বাকি। ওইটা আফটার দ্য টেস্ট উই উইল স্টার্ট লার্নিং অ্যাবাউট দ্যাট। তো কম্পোনেন্টের এগুলো আমরা এরকম আস্তে আস্তে করাইতেছি বিকজ আমাদের এই বিল্ড আপ গুলি লাগবে প্রজেক্টাইল চ্যাপ্টারের জন্য। এন্ড প্রজেক্টাইল চ্যাপ্টার শেষ হওয়ার পর দেন উই উইল স্পিড আপ আওয়ার প্রোগ্রেস। দেন আমাদের ইউনিট 1টা পরের গুলা দেখবা যে এরকম এত বেশি ক্যালকুলেশন আসবে না, এরকম আসবে না। ওগুলা কি কনসেপ্ট ইউজ করে করে তুমি কভার করে ফেলতে পারবা। যে কনসেপ্টটা বুঝো, সো তাহলে তুমি কোশ্চেন ফেস করলে বানায় বানায় লিখে দিয়ে আসতে পারবা। সো তাহলে ওগুলা চ্যাপ্টারে আমরা তখন গিয়ার আপ করবো আর কি। বুঝতে পারছো? সো এস্টিমেশনের ম্যাথগুলি আছে এক্সামের সিলেবাসে? কিসের এস্টিমেশনের যে ফার্মি ইকুয়েশন? এস্টিমেশনের গুলি, হ্যাঁ ওগুলি আসবে, ওগুলি তো করাইছি। আচ্ছা, ওগুলি এক দুইটা, ওগুলা এত বেশি আসে না আর কি। এটা একদম নতুন ইনক্লুড করছে সিলেবাসে, এর জন্য এটা তোমাদেরকে সবগুলা ডিটেইলড ওয়েতে করানো হয়েছে। যে ফার্মি ইকুয়েশন সবগুলা তোমাদের কি বলছো সুভাষিস? ম্যাথগুলো জানি কেমন জানি, এস্টিমেশনের ম্যাথগুলো জানি কেমন জানি। তুমি ওইটা নিয়ে বেশি চিন্তা করলে সমস্যা।
তুমি এখানে মধ্যে যে কাজটা করবে, ইউ উইল হ্যাভ আ রাফ এস্টিমেট। এস্টিমেট করা মানেই হলো ইউ আর নট ফাইন্ডিং দ্য এক্সাক্ট ভ্যালু। হ্যাঁ, এস্টিমেট করা মানে হলো তুমি অ্যাপ্রক্সিমেটলি প্লাস মাইনাস সামথিং একটা রেঞ্জের মধ্যে একটা ভ্যালু আসবে তোমার, বুঝতে পারছো? তোমার এস্টিমেট মানে একদম পিন পয়েন্ট যা অ্যান্সার আসার কথা ওইটাই হইতে হবে, এমন করতে গেলে তোমার অনেক টাইম লেগে যাবে ওই ক্যালকুলেশন করতে বা চিন্তা করতে। সো হোয়াট ইউ উইল ডু, তোমাকে কোন একটা কথা এরকম বললেই, যে একটা সার্টেন কোশ্চেন করলো, তুমি ওখানে থেকে কি করবা, ফার্স্টে ইউ উইল মেক সাম রিজনেবল এস্টিমেটস, কয়টা এরকম রিজনেবল কয়টা এস্টিমেশন করে দেন তুমি ফাইনালি কি করবা, ফাইনালি ইউ উইল কাম টু ইওর কনক্লুশন অর অ্যান্সার। সো এর জন্য তোমার মেইনলি যেটা করা লাগবে, ইউ উইল হ্যাভ টু হ্যাভ আ ব্রড জেনারেল নলেজ, যে জেনারেল নলেজ কয়টা এরকম থাকলে পরে তুমি ওরকম মোর অর লেস আইডিয়া রাখতে পারবা, বুঝছো? সো এরকম জেনারেল নলেজটা থাকা ইম্পর্টেন্ট, এটাই মেইন কাজ এস্টিমেশনের। জেনারেল নলেজ ইউজ করে দেন তোমাকে যেই কোশ্চেনে জিজ্ঞাসা করবে ধুমধাম অ্যান্সার দিয়ে দিবা। ফার্মি কোশ্চেনের আর ফার্মি ইকুয়েশন গুলার কাজই এইটা যে ইউ উইল ইউজ লিমিটেড অ্যামাউন্ট অফ টাইম ইন অর্ডার টু অ্যান্সার ভেরি লার্জ অর ক্রিটিক্যাল কোশ্চেন্স। কেন? বিকজ ইউ আর নট গিভিং দ্য এক্সাক্ট অ্যান্সার, ইউ আর জাস্ট গিভিং অ্যান এস্টিমেট। বুঝা গেছে? হ্যাঁ ভাই। ওকে, কারো কি পরশুদিনের পরীক্ষা নিয়ে কোনো কোশ্চেন আছে যে কেমন কি হবে না হবে? এখানের মধ্যে বলি তোমাদের, ফার্স্ট অফ অল কয়টা এমসিকিউ থাকবে। সো এমসিকিউ গুলা তোমাদের ওই গুগল ফর্মের মধ্যে তোমরা এরকম সিলেক্ট করবা, দেন অ্যান্সার দিবা। দেন কতগুলো ক্যালকুলেশন রিলেটেড কোশ্চেন থাকবে, কম্পোনেন্টের, এরকম গ্রাফ স্কেচিং এর, আর গ্রাফ দিয়ে দিয়েছে, গ্রাফের মধ্যে ভ্যালু দেওয়া আছে, সো এরিয়া আন্ডার দা গ্রাফ, গ্রেডিয়েন্ট, এইসব বের করে করে তোমার ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাসেলারেশন এগুলা ভ্যালু বের করতে হবে। এরপরে সুবাত ইকুয়েশনের তোমাদের কোশ্চেন থাকবে, ওগুলা জিনিস বের করবা, বুঝতে পারছো? সো তাহলে the exam will be of 45 marks, ঠিক আছে? 45 মার্কস এর এক্সাম হবে, টাইম থাকবে 45 মিনিটস। সো তাহলে 5টা 5-এ শুরু হবে এক্সাম, ওকে? 5টা 5-এ এক্সাম শুরু হবে, 5টা 50-এ এক্সাম শেষ, ওকে? 5টা 5-এ এক্সাম শুরু হবে, 5টা 50-এ এক্সাম শেষ। দেন আমরা 5টা 50 থেকে 6:30 পর্যন্ত ওইটার প্রবলেম সলভিং করব, যে যার যেখানে যেগুলো ভুল গেছে পুরাটার আমরা কি করব, একটা সলিউশন করব এক্সামে, ঠিক আছে? সো টিউসডের জন্য সবাই একটু ভালো মতো প্রিপারেশন নাও। কোশ্চেন এত বেশি কঠিনও করব না, একদম বেসিক সবগুলো জিনিস থাকবে, বাট স্টিল নাম্বার বেশি থাকলে আর ফার্স্ট এর দিকে নাম্বার বেশি পেলে তখন কনফিডেন্স ওরকম আসবে যে এ লেভেলস এত বেশি কঠিন লাগতেছে না, বুঝতে পারছো? আদিব, আদিব আসো? জি ভাইয়া। ওকে জি ভাইয়া আছে। ওকে, সো তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে? মারিয়া? না স্যার। ওকে, সো তাহলে তোমরা টিউসডের জন্য প্রিপারেশন নাও। টিউসডেতে 5টা বাজে কোশ্চেন দিয়ে দিব আর কি। হ্যাঁ, এখন নামাজ পড়ে এসে তোমরা শুরু করে দিবা। 5টা 50-এ ফর্ম অফ করে দিব, গুগল ফর্মের ওইটা সাবমিশন অফ করে দিব। দেন ওইটা নিজে যতক্ষণ মন চায় ওইটা সলভ করতে পারবো, এটা তখন কোনো সমস্যা নেই। আর যদি তোমাদের ইন্টারনেট না থাকে, যে ওয়াইফাই যদি না থাকে, ডেটা কিনে রাখবা, জাস্ট 50 মিনিটস এরকম ক্লাসের কি বলে পরীক্ষা দেওয়ার জন্য ডেটা কিনলে পরে এত বেশি কোনো খরচ যাবে না, বুঝছো? তো তাহলে ওরকম ওয়াইফাই নাই, এরকম নাই, এসব যেন এক্সকিউজ না থাকে, বুঝতে পারছো? স্কোর দেখা যাবে? কি কি? হ্যাঁ, স্কোর স্কোর দেখা দেখতে পাবা। যাবে? হ্যাঁ, at the end of the test আপনি ফার্স্টে স্কোরই দেখতে পারবা, দেন কোনগুলো ভুল গেছে এগুলাও দেখতে পারবা, এন্ড সলিউশন গুলি আমি ডিটেইলড ওয়েতে আফটার দ্য এক্সাম করাই দিব, বুঝতে পারছো? আচ্ছা স্যার, হ্যাঁ বলো। এই যে একটা ওয়ার্ক দিচ্ছেন না, লাইক 2 decimal place 1 decimal place যে ম্যাথস করতে গেছিল ওগুলো দিবেন? 2 decimal place 1 decimal place এর যে ম্যাথ গুলো, ওগুলো কি ওগুলো ম্যাথস কি এক্সামে আসবে? হ্যাঁ, ওগুলো আসবে। ওগুলো আসবে কি, যে তোমাকে মনে করো আমি কোশ্চেনে যত ইনফরমেশনের দিব, তুমি ওখানে ফাইনাল অ্যান্সার কি দিবা, তত সিগনিফিকেন্ট ফিগারে দিবা আর কি। যে গিভেন ইনফরমেশন যত সিগনিফিকেন্ট ফিগারে, ফাইনাল অ্যান্সার তত সিগনিফিকেন্ট ফিগারে দিবে, এরকম। যে ইউ উইল হ্যাভ টু হ্যাভ অ্যান আইডিয়া অফ সিগনিফিকেন্ট ফিগার কোনটা কত রিপ্রেজেন্ট হয়। দেন ইউনিট কনভার্সনের কয়টা জিনিস থাকবে, ওকে? যা যা আমরা করছি এই ফুল মান্থে, আমরা যা যা করলাম সবগুলা থেকে অল্প অল্প কোশ্চেন আসবে, কোনো কিছুই বাদ যাবে না,
বুঝতে পারছো? জি স্যার। এসাস কোনো কোশ্চেন আছে? নো। ওকে, সো টিউসডেতে সবাই ভালো মতো প্রিপারেশন নিয়ে রাখবেন। যেটা বললাম, কোনো এক্সকিউজ যেন এরকম না শুনে যে ইন্টারনেট নাই, এমন নাই, ওরকম নাই। ডেটা কিনে রাখবা, একদিন এরকম অল্প ডেটা ইউজ করলে পরে এত বেশি যায় আসবে না। বুঝতে পারছো? এক্সাম টাইম একদম ফিক্সড, ওই টাইমের মধ্যেই এক্সামে যার যেই নাম্বার আসে। ওকে ওকে ব্রাদার। ওকে, সো আল্লাহ হাফেজ, বেস্ট আল্লাহ অফ লাক হাফেজ। ফর টিউসডে। আল্লাহ হাফিজ।